দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু টাইপ, ছোট ছোট কিছু কনসেপ্ট আমরা শিখছি শেষের দিকে, যাতে আমাদের কোনো কিছু ছোট ছোট জিনিস বাদ না যায়। এবং আমরা যেহেতু শুধু শিখিনি, আমরা এই অধ্যায়ে প্রচুর প্র্যাকটিসও করেছি, যার কারণে কোশ্চেনের সংখ্যা আমাদের তুলনামূলক অনেক বেশি। 244টা কোশ্চেন আমরা চলে এসেছি। আজকে ক্লাসে আমরা 250 কোশ্চেন পার করে যাবো। অর্থাৎ রেশিও যে শুধুমাত্র মানে রেশিওর অধ্যায়ে যে আমরা শুধু রেশিও শিখছি তাই নয়, বেতনের 1/3 খাবারে খরচ করে এবং অন্যান্য খরচের জন্য 40 টাকা রাখে। রমার সাপ্তাহিক বেতন কত? এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষায় বলো, কেন্দ্রের যে কোনো পরীক্ষায় বলো, কিন্তু চলে আসে। ছোট্ট একটা কনসেপ্ট ভালো করে বুঝে নাও, দিলে তোমরা পারবে, আসার চান্স কিন্তু খুব বেশি। ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা দুভাবে করতে পারি। একটা এক্স ধরে করতে পারো, ঠিক আছে, আরেকটা তুমি ডাইরেক্ট করতে পারো। দেখো, রমা তার সাপ্তাহিক বেতনের 5/8 ভাড়া এবং অবশিষ্ট বেতনের, ঠিক আছে, দেখো রিমেনিং কথা আছে, রিমেনিং মানে অবশিষ্ট বেতনের 1/3 খাবারে খরচা করে এবং অন্যান্য খরচের জন্য 40 টাকা রাখে। রমার সাপ্তাহিক বেতন কত হলো? বোঝা যাচ্ছে। দেখো, প্রথমে 5/8 ভাড়া দিয়ে দিল ভাড়া, আবার যেটুকু বেঁচে বেঁচে আছে তার 1/3 খাবারে খরচা করলো, আর যেটুকু বেঁচে আছে সেটা হচ্ছে 40 টাকা। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আমরা করব? প্রথম নিয়ম, যদি তুমি এক্স ধরেই সাপোজ করো, তুমি ধরে নাও যে রামার বেতন হচ্ছে এক্স টাকা, রমার বেতন হচ্ছে এক্স টাকা। উত্তরে চেয়েছে রমার সাপ্তাহিক বেতন কত, তুমি ধরো এক্স ধরে যদি করো, তুমি ধরে নাও যে রমার সাপ্তাহিক বেতন হচ্ছে এক্স টাকা। এবার দেখো, এক্স এর এই বেতন তোমার এক্স টাকা হলো, এই বেতনের 5/8 তুমি ভাড়া দিলে। তাহলে দেখো, তুমি এই বেতন এক্স টাকা পেয়েছো, হ্যাঁ, বেতন এক্স টাকা পাওয়ার পর 5/8 তুমি ভাড়া দিয়ে দিলে। এর মানে কি, 8 টাকার মধ্যে 5 টাকা ভাড়া দিয়েছো, আছে কত কত অংশ তাহলে? এই 5/8 মানে হচ্ছে টোটাল 8 ভাগের মধ্যে 5 ভাগ ভাড়া দিয়ে দিয়েছো। তোমার কাছে টোটাল টাকা যদি 8 ভাগ হয়, তার 5 ভাগ ভাড়া দিয়ে দিয়েছো। আছে তাহলে কত? 3/8 তোমার কাছে আছে, অবশিষ্ট আছে কত? 3/8। 5/8 ভাড়া দিয়ে দিয়েছো মানে আছে কত? 3/8। তাহলে আছে কত? ওটা লেখো, 3/8 তোমার কাছে এখন আছে। আচ্ছা, হয়ে গেল। এরপরে যেটা তোমার কাছে এখন আছে, যে এক্স এর 3/8 তোমার কাছে আছে, এই টাকাটা তোমার কাছে আছে, 5/8 দিয়ে দিয়েছি, এক্স এর 5/8 দিয়ে দিয়েছি, 3/8 আছে। যেটা আছে তার আবার 1/3 খাবারে খরচা করে দাও। 1/3 যদি খাবারে খরচা করে দাও, আছে কত? বিয়োগ করে দাও, আছে কত এখনো? 2/3। ঠিক আছে, তাহলে আলটিমেটলি শেষে যে টাকাটা পড়ে আছে, একদম শেষে যেটা অবশিষ্ট টাকা পড়ে আছে, এখন এখন এক্স এর 3 একটা ভাড়া দিয়ে দিয়েছো, ভাড়া দেওয়ার পরে এটা পড়েছিল, তারপরে আবার কি করেছো তুমি? খাবারে খরচা করার পর এটা পড়ে আছে। এখন আলটিমেটলি শেষে যেটা পড়ে আছে, এটাই ওরা বলছে যে 40 টাকা। অন্যান্য খরচা কত? 40 টাকা। অন্যান্য খরচা কত? 40 টাকা। আরেকবার শর্টে বলছি কিভাবে করবে। এক্স টাকা তোমার বেতন, ঠিক আছে, 5/8 ভাড়া মানে 3/8 আছে, তারপরে 1/3 খাবারে খরচা করেছে, তাহলে 2/3 আছে। তাহলে এখন আলটিমেটলি আছে কত? 40 টাকা। অবশিষ্ট মানে অবশিষ্ট আছে কত? এই যে জিনিসটা আমাদের কাছে এখন অবশিষ্ট পড়ে আছে, সেটাই ওরা বলছে 40 টাকা। ক্যালকুলেশন করলেই উত্তর, 4 দোকানে 8 কেটে গেল, এক্স এর মান কি হয়ে যাচ্ছে? 4 4 4 কত? 16, 160 উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন। এটা গেল তুমি এক্স ধরে। এছাড়া এই কোশ্চেনটাকে আমরা আরেকভাবে সলভ করতে পারি, এটা ভালো করে বোঝো, এক্স ছাড়া কিভাবে আমরা জিনিসটাকে করবো। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের দিয়ে দেয়। দেখো, তুমি যেটা করবে, তুমি দেখছো সাপ্তাহিক বেতনের 5/8 ভাড়া এবং অবশিষ্ট বেতনের 1/3 খাবারে খরচা করে। তুমি একটা কাজ করো, তুমি টোটাল বেতন জানো না, তুমি একটা কাজ করো, তুমি এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ, এখানে 8 পাচ্ছ, এখানে 3 পাচ্ছ, 8 আর 3 লসাগু কত? 24। তুমি ধরে নাও যে তোমার যে স্যালারি সেটা হচ্ছে 24 টাকা। তুমি ধরে নাও যে তোমার স্যালারিটা হচ্ছে 24 টাকা, মানে হরগুলো যে লসাগু আসছে, নিচে যে হরগুলো লসাগু হচ্ছে, সেটা আমরা কি করছি? টোটাল ধরে নিচ্ছি। 24 টাকা আমি ধরে নিলাম স্যালারি, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে তুমি ভাবো, টোটাল তোমার স্যালারি, তুমি সপ্তাহে 24 টাকা তোমার কাছে ইনকাম করেছো। সেই 24 টাকার 5/8 ভাড়া দিয়ে দিলে। তাহলে 24 টাকার যদি তুমি 5/8 ভাড়া দাও, মানে ক টাকা ভাড়া দিচ্ছ? 24 টাকার 15 টাকা, 5/8 মানে ক টাকা ভাড়া? 3 15 8 টাকা। 24 মানে 15 টাকা ভাড়া দিচ্ছ। তাহলে ভাড়া দিলে তুমি ক টাকা? 15 টাকা। এইভাবে বোঝো। হ্যাঁ, তুমি ধরলে যে তোমার স্যালারি 24 টাকা। তাহলে 24 এর 5/8 3 8 24 মানে 3 5 15 টাকা তুমি কি করলে? ভাড়া দিলে। আচ্ছা, এরপরে প্লাস, এরপরে 1/3 খাবারে খরচা করেছো। 24 টাকা তোমার ইনকাম, তার 1/3 তুমি খাবারে খরচা করেছো। 1/3 তুমি খাবারে খরচা করেছো। তাহলে কি হচ্ছে? 3 8 24 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 24 টাকার মধ্যে 15 টাকা আমরা কি করলাম? হচ্ছে ভাড়াতে খরচা করলাম। আচ্ছা, ওকে, 5/3 উইকলি স্যালারি অন রেন্ট অ্যান্ড 1/3 রিমেনিং স্যালারি অন ফুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার দেখো, 15 টাকা তুমি কি করলে? তুমি কি সাপ্তাহিক বেতনের 5/8 ভাড়া এবং অবশিষ্ট বেতনের 1/3 তুমি খাবারে খরচা করলে। তাহলে দেখো একটা জিনিস দেখো, তাহলে তুমি খাবারে খরচা করেছো কত? এইভাবে ভাবো, অবশিষ্ট বেতন বলতে কত? 24 টাকা তোমার টোটাল বেতন ছিল, তার থেকে 15 টাকা তুমি ভাড়া দিয়ে দিয়েছো। 15 টাকা তুমি ভাড়া দিয়ে দিয়েছো, তোমার কাছে আছে কত তাহলে? 15 আর 9 হয়ে যাচ্ছে আমাদের কত? 24। ঠিক আছে, 9 টাকা তোমার কাছে ভাড়া আছে, 9 টাকা তোমার কাছে ভাড়া আছে, মানে 9 টাকা আছে তোমার কাছে, তার 1/3 আবার তুমি কি করছো? তার 1/3 তুমি কি করছো? খাবারে খরচা করছো, মানে 3 টাকা আরো তুমি কি করলে? খাবারে খরচা করে দিলে। তাহলে তুমি 3 টাকা খাবারে খরচা করলে। ঠিক আছে, বা এইভাবে দরকার নেই, এত ঝামেলা দরকার নেই। আরো শর্ট একটা আমি তোমাকে মেথড বলছি, এইভাবে থেকেও তুমি আরেকটা কাজ করো। ঠিক আছে, এই নিয়মে যাওয়ারই দরকার নেই, তোমাকে এই নিয়মের মধ্যে আমি আরেকটা নিয়ম বলে দিচ্ছি, অনেকভাবে করা যায়, আমি তোমাকে সব থেকে বেস্ট এবং ইজি নিয়মগুলো শেখানোর চেষ্টা করছি। এইভাবে হবে, এতে ক্যালকুলেশন বাড়ছে, আমি এই নিয়মে যাবো না। আমি আরেকটা কথা বলছি তোমাকে, সিম্পল, তুমি এইভাবে ভাবো, রমাতার সাপ্তাহিক বেতনে 5/8 ভাড়া,
5/8 ভাড়া দিয়ে দিয়েছে, মানে আছে কত 3/8, এরকম লেখো 3/8 লেখো, ইন্টু দাও। তারপরে অবশিষ্ট বেতনের, অবশিষ্ট থাকলে এইভাবে করবে ডাইরেক্ট। এবার অবশিষ্ট বেতনের 1/3 খাবারে খরচা করে, তাহলে আছে কত এখনো 2/3। ঠিক আছে, তাহলে আলটিমেটলি প্রথমে ভাড়া দিয়েছে তোমার কত 5/8, মানে আছে কত 3/8। আচ্ছা, এই যে 3/8 আছে তার অবশিষ্ট বেতনের 1/3 খাবারে খরচা করছে, তাহলে আছে কত 2/3। তাহলে আলটিমেটলি এদেরকে এবার ক্যালকুলেশন করো, যেটুকু তোমার ভগ্নাংশ দিয়ে দিয়েছে এবার ক্যালকুলেশন করো, আসছে কত 1/4, এখানে 1/4, তাহলে কত আসছে 1/4। এই যে ভগ্নাংশগুলোকে যে ক্যালকুলেশন করে তোমার যেটা আসলো 1/4, তোমার যেটা আসলো এই যে 1/4, এই 1/4 মধ্যে এটা হচ্ছে এই নিচেরটাকে ধরতে হয় এই যে 1/4 তোমার এসছে, এই 4টাকে ধরতে হচ্ছে টোটাল, মানে 4টা হচ্ছে তোমার তার মানে স্যালারি, এটা তোমার স্যালারি মানে টোটাল টাকা এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কি আছে কত, এটা হচ্ছে রিমেনিং, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে রিমেনিং। হ্যাঁ, ওকে, নিচের টাকা তো ধরবে টোটাল, আর এটা শেষে কত বেঁচে আছে ভালো করে বুঝো। তুমি তোমার সাপ্তাহিক বেতনে 5/8 ভাড়াতে খরচা করে দিয়েছো, তাহলে আছে কত 3/8। তারপরে অবশিষ্ট বেতনের 1/3 খাবারে খরচা করা হচ্ছে, তাহলে আছে কত 2/3। তাহলে এখন আলটিমেটলি এই দুটো জিনিস হয়ে যাওয়ার পর, ভাড়া এবং খাবার হয়ে যাওয়ার পর তোমার কাছে আছে কত অংশ, তুমি বলবে যে স্যার আমার কাছে 1/4 মানে কি আমার 1/4 আমার কাছে বেঁচে আছে, এটাকে ক্যালকুলেশন করলে 1/4 বেঁচে আছে। এবার 1/4 মানে কি 4 টাকা টোটাল ধরো তোমার যদি থাকতো, তার মধ্যে 1 টাকা তোমার কাছে এখন আছে, 4 টাকার মধ্যে 1 টাকা তোমার কাছে বেঁচে আছে। এবার এই কোশ্চেন অনুযায়ী যদি এবার তুমি ভালো করে দেখো, নিচেটা হচ্ছে টোটাল আর ওটা হচ্ছে কি তোমার কাছে বেঁচে কত আছে। হ্যাঁ, এবার কোশ্চেন অনুযায়ী বলছে যে অন্যান্য খরচের জন্য 40 টাকা রাখে, তাহলে যেটা বেঁচে আছে এই 1 টাকাটা এটাই আমরা অন্যান্য খরচা করবো। আর এই একের মানই দেখো কোশ্চেনে বলে দিয়েছে 40, এই একের মান 40, যদি একের মান 40 হয় তাহলে উত্তর চাইছে সাপ্তাহিক বেতন কত, এটা হচ্ছে সাপ্তাহিক বেতন মানে টোটাল টাকাটা। তাহলে একের মান যদি 40 হয় তাহলে 4-এর মান কত হবে, এটাও 40 গুণ হবে, 1কে 40 দিয়ে গুণ করে 40 হচ্ছে, এখানে 40 গুণ হয়ে যাবে 160, ডাইরেক্ট অ্যান্সার। এইভাবেও তুমি করতে পারো। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, ভগ্নাংশ আকারে চাইতে পারে, তাহলে তুমি দেবে 1/4 এখন টাকা বেঁচে আছে, এরকম টাইপের জিনিস দিতে পারে। ঠিক আছে, হ্যাঁ, যদি এখানে বলতো যে খরচা বা অন্য কোশ্চেনে আমি তোমাকে দেখাচ্ছি বা এই কোশ্চেনে বলছি, যদি এখানে বলে তোমাকে যে আমি তোমাকে বলি যে 1/4 এটা বুঝেছো তো। এবার যদি আমি তোমাকে বলি যে 1/4 তোমার কাছে এখন আছে, তাহলে তোমার খরচা কত টাকা হয়ে গেছে, বলবে স্যার 3/4 খরচা হয়ে গেছে, 4-এর মধ্যে 1 বেঁচে আছে, তাহলে 3 টাকা খরচা করে ফেলেছি, মানে 3/4 আমি খরচা করে ফেলেছি। হ্যাঁ, তো যেমনই দিক না কেন তুমি তখন পারবে, কোশ্চেন ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেন করো, প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আলো ক্লিয়ার। কোশ্চেনটা আমাদের কি বলছে, বলছে একটা মহিলা কিছু পরিমাণ পনির কিনেছেন, তিনি সোমবার এর অর্ধেক, মঙ্গলবার অবশিষ্ট অংশের অর্ধেক ব্যবহার করেন এবং এই প্রক্রিয়াটি বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকে। মানে অর্ধেক অর্ধেক মানে আজকে যতটা পনির আছে তার অর্ধেক, কালকে যতটা আছে আবার তার অর্ধেক, তারপরের দিন আবার তার অর্ধেক, মানে অবশিষ্টের অর্ধেক চলতে থাকবে, অবশিষ্টের অর্ধেক, অবশিষ্টের অর্ধেক, অবশিষ্টের অর্ধেক। ঠিক আছে, অবশিষ্টের অর্ধেক। আচ্ছা, অবশিষ্টের অর্ধেক মানে কি, প্রথমে টোটাল মানে কি, এক এক ধরো টোটাল, টোটাল অর্ধেক মানে কি, অর্ধেক মানে কি, দেখো একটা মহিলা কিছু পরিমাণ পনির কিনেছেন, তিনি সোমবার অর্ধেক, অর্ধেকের মানে কি হাফ, সোমবার অর্ধেক, তারপরে মঙ্গলবার আবার অর্ধেক। ঠিক আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এইভাবে 4 দিন অর্ধেক 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 করে এগিয়েছে, অবশিষ্টের অর্ধেক, অবশিষ্টের অর্ধেক, অবশিষ্টের অর্ধেক, এইভাবে ওরা এগিয়েছে। ঠিক আছে, আচ্ছা, মানে ব্যাপারটা কি, প্রথমে অর্ধেক হলো, হ্যাঁ, তারপরে কি, এরপরে আবার এর অর্ধেক মানে কি, আবার বলছে অবশিষ্টের অর্ধেক, অবশিষ্টের অর্ধেক মানে কি আবার তুমি হাফ নেবে, আবার হাফ নেবে, মানে এই যে এই প্রক্রিয়াটা বৃহস্পতিবার পর্যন্ত চলেছে, মানে একই জিনিস, এই হাফ 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 এইভাবে কি হয়েছে 4 দিন ধরে চলেছে, এইভাবে 4 দিন ধরে হাফ 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 করে চলেছে, হাফ 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 হাফ। খুব সুন্দর কোশ্চেন এটা, জিডিতে আসা কোশ্চেন। তাহলে এটা আলটিমেটলি আসছে কত, বলবে স্যার 1/16। সিম্পল কোশ্চেন, এটা দেখো তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল আসছে কত 1/16। এই যে 1/16 এসে এর মানে কি, তোমার কাছে টোটাল প্রথমে 16 টাকা ছিল, টোটাল এটা হচ্ছে টোটাল 16 টাকা ছিল, আছে কত তোমার কাছে বেঁচে আছে কত, রিমেনিং হচ্ছে 1, মানে 1/16 তোমার কাছে এখন বেঁচে আছে। হ্যাঁ, মানে 16-এর মধ্যে 1, এর মানে কি 16 হচ্ছে টোটাল আর 1 হচ্ছে তোমার কি রিমেনিং। ঠিক আছে, এবার কোশ্চেনে কি বলছে দেখো, তিনি তিনি মোট কত পরিমাণ ব্যবহার করেছেন, উত্তরে চাইনি যে কত বেঁচে আছে, উত্তরে চাইছে কত ব্যবহার করেছে। তোমরা আমাকে একটা কথা বলো, তাহলে ফার্স্ট আগে অংশতে বলো যে কত টাকা, কত টাকা তুমি বা কত টাকা কতটা পনির ব্যবহার করেছো তুমি ভাবো। হ্যাঁ, মোট কত পরিমাণ ব্যবহার করেছে, মানে কতটা পনির তুমি ব্যবহার করেছো ভাবো। হিসাব মতন 16 ইউনিট টোটাল পনির, তার মধ্যে বেঁচে আছে 1 ইউনিট, তাহলে ব্যবহার করেছে কত ইউনিট, বলবে স্যার ব্যবহার করেছে আমি, তাহলে স্যার 15 ইউনিট, 16 ইউনিটের মধ্যে স্যার 15 ইউনিট আমি স্যার খেয়ে ফেলেছি। আরে ভাই, তো এটার মানেই হচ্ছে যে 16 ইউনিট টোটাল ছিল, এই 1 ইউনিট বেঁচে আছে, তা 16 থেকে মাত্র 1 বেঁচে আছে, তাহলে খেয়ে ফেলেছি কতটা, 15 ইউনিট খেয়ে ফেলেছি, ব্যবহার করেছি 15 ইউনিট ব্যবহার করেছি, এটাকেই চেয়েছে পার্সেন্টেজে মানে ইনটু 100। যদি কোশ্চেনে এটা না চেয়ে যদি বলতো ব্যবহার করেছে, না চেয়ে যদি বলতো কত অংশ বেঁচে আছে, যদি অঙ্কে বলতো যে কত অংশ আর পনির বেঁচে আছে, কত অংশ বেঁচে আছে 1/16 বেঁচে আছে, তখন 1/16 ইন্টু 100 ডাইরেক্ট করতাম আমরা। কিন্তু কত বেঁচে আছে চাইনি, কত বেঁচে আছে সেটা পার্সেন্টেজে চাইনি, বলছে কত খেয়ে ফেলেছো, 1/16 বেঁচে আছে, 16-এর মধ্যে 1 বেঁচে আছে, তাহলে খেয়ে ফেলেছি কত, 16-এর মধ্যে 15 খেয়ে ফেলেছি।
ঠিক আছে? এই যে 16 থেকে 1 বিয়োগ করলে 15, তাহলে 15/16 খেয়ে ফেলেছি। কাটাকুটি করে দাও, 4 4 16, 4 25 100। এবার ক্যালকুলেশন করলেই তোমার কিন্তু উত্তর। ঠিক আছে? 5 15 75 এর 5 বা 5 25 125 এর 5 করো, তাহলে হলো 12, 25 8 25, 27 37, 375/4 ভাগ করলে 4 নং 36, প্রথমে 9 আসছে, প্রথমে 9 অপশন এতে আছে। অপশন এ হবে রাইট আনসার। বুঝতে পারলে? তাহলে দু রকম উত্তর এখানে চাইতে পারে। দু রকম উত্তর চাইতে পারে। যদি বলতো কোশ্চেনে যে আমার কত অংশ বেঁচে আছে, তাহলে 1/16 ইন্টু 100 হতো পার্সেন্টেজে, বা 1/16 অংশ উত্তর দিতে। যদি অংশে চাই 1/16 অংশ ভাই বেঁচে আছে। যদি বলে কত অংশ খেয়ে ফেলেছি, তাহলে 15/16 অংশ খেয়ে ফেলেছি। তাহলে অংশে উত্তর চাইতে পারে, এবং পার্সেন্টেজে চাইলে 100 দিয়ে গুণ করতে হবে। অংশে চাইলে এখানেই অ্যান্সার থাকবে। আর যদি বলে পার্সেন্টেজে, তাহলে আমরা কি করবো, পার্সেন্টেজ ভ্যালু বের করবো। ক্লিয়ার? চলো আরেকটা কোশ্চেন করি। এটা দেখো সিজিএল মেন্সে আসা কোশ্চেন। এই কোশ্চেনটা করার পরে আর কোথাও কোনো ডাউট থাকবে না। এই তিনটে কোশ্চেন করলে তোমার পুরো একদম ওয়াটার পানি জল হয়ে যাবে। রাজু একটি পিৎজার 3/8 অংশ খেয়েছে এবং অ্যাডাম অবশিষ্ট পিৎজার 3/10। অর্থাৎ অবশিষ্ট অঙ্ক থাকলেই ওই মেথডে যাবে। অবশিষ্টের অঙ্ক থাকলেই তোমরা এই মেথডে চলে আসবে, যে কত বেঁচে আছে, তারপরে কত বেঁচে আছে, এরকম করে করে এই নিয়মে আসবে। অবশিষ্টের অঙ্ক থাকলে এই নিয়মে আসবে। ঠিক আছে? অবশিষ্টের অঙ্ক থাকলে এই নিয়মে চলে আসবে। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা আমরা দেখি। দেখো কি বলছে। রাজু একটি পিৎজা 3/8 অংশ খেয়েছে এবং অ্যাডাম অবশিষ্ট পিৎজা 3/10 অংশ খেয়েছে। ঠিক আছে? তারপর রেনু পিৎজাটি অবশিষ্ট অংশের 4/7 অংশ খেয়েছে। পিৎজার কত অংশ এখনো বাকি আছে? এর থেকে সহজ কোশ্চেন হয় না? পিৎজার কত অংশ এখনো বাকি আছে চেয়েছে। রাজু একটি পিৎজার 3/8 অংশ খেয়েছে। তাহলে 3/8 অংশ খেয়ে নিয়েছে, মানে আছে কত? 5/8 অংশ বেঁচে আছে তোমার কাছে। আচ্ছা, হয়ে গেল প্রথম ভাগ। তারপরে অ্যাডাম অবশিষ্ট পিৎজা, যখনই অবশিষ্ট অংশ অবশিষ্ট এরকম বলছি, তাহলে 3 বাই, নেক্সট জন কি করছে, অ্যাডাম অবশিষ্ট পিৎজা 3/10 অংশ, মানে আছে কত? অ্যাডাম খেয়ে নেওয়ার পর আছে কত? বলবে 7/10 আছে। এখন আছে এতটা। অ্যাডাম হয়ে গেল। আচ্ছা, তারপর রেনু পিৎজাটির অবশিষ্ট অংশের 4/7 অংশ খেয়েছে। হ্যাঁ, রেনু যদি 4/7 অংশ খেয়ে নেয়, তাহলে এখন আছে কত? 3/4 3 7, যেহেতু 3/7 অংশ, তাহলে হয়ে গেল। হ্যাঁ, প্রথমে 3/8 অংশ খেয়েছে, আছে 5/8। তারপরে অ্যাডাম 3/10 অংশ খেয়েছে, আছে তাহলে 7/10। তারপরে 4/7 অংশ খেয়েছে, তাহলে আছে কত? 3/7। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তখন এখন আছে কত? এটা হয়ে গেল আছে 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 সব। টোটালে আছে কত? টোটালে আছে কত? ক্যালকুলেশন। টোটালে আছে কত? ক্যালকুলেশন। 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে 3/16 অংশ এখন আছে। সিম্পল ভাই, 3/16 অংশ এখন বেঁচে আছে। তো উত্তরে কি চেয়েছে? পিকচার কত অংশ এখনো বাকি আছে। অ্যান্সার শেষ, 3/16 অংশ বাকি আছে, গল্প শেষ। তাহলে দেখো, পরপর এসএসসি জিডিতে আসা কোশ্চেনগুলো কঠিন ছিল, সিজিএল মেন্সে আসা কোশ্চেনটা তুলনামূলক সহজ। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। এই কোশ্চেনে যদি তোমাকে বলতো, এই কোশ্চেনে যদি তোমাকে বলতো যে এই অবধি আসার পর তোমরা উত্তর বলো, কত রকম চাইতে পারে দেখো। তোমাকে যদি চায় যে কত অংশ খেয়ে ফেলেছে, তাহলে অ্যান্সার কি হতো বলো? কত অংশ খেয়ে ফেলেছে, এখানে অ্যান্সার দিয়েও দিয়েছে। কত অংশ খেয়ে ফেলেছে পিৎজার, কত অংশ আমরা খেয়ে ফেলেছি। এখানে বাকি আছে না হয়ে পিৎজার কত অংশ খাওয়া হয়ে গেছে বলো। তিনজন মিলে পিৎজার কত অংশ খেয়ে নিয়েছে, অ্যান্সার কি হবে তখন? এই চারটে অপশনের মধ্যে একটা অপশন হবে। ওই তো না, চারটে অপশনের মধ্যে নেই, অন্য একটা উত্তর হবে। হ্যাঁ, তখন অ্যান্সার কি হবে? তুমি বলবে স্যার 16-এর মধ্যে 3 বেঁচে আছে, তাহলে খেয়ে ফেলেছি স্যার 13, তো 13/16 স্যার খেয়ে ফেলেছি, তখন 13/16 অ্যান্সার হতো। তখন 13/16 অ্যান্সার হতো, এইভাবে। ঠিক আছে? এবার এটাকে যদি পার্সেন্টেজে চাই, তখন এটা যদি বলতো কত পার্সেন্ট, তাহলে এখানে 100 গুণ করবো। আর এটা যদি পার্সেন্টে চাই, তাহলে এখানে 100 গুণ করবো। পার্সেন্টেজে, তাহলে পার্সেন্টেজে চাইলে দু রকম উত্তর হয়ে গেল। ঠিক আছে, এইভাবে। ওকে, আচ্ছা, এবার আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তোমরা দেখি। যদি তোমাকে আমি কোশ্চেন করি, এই কোশ্চেনের মধ্যেই লাস্টে আমি বলছি যে এই সমস্ত জিনিস করে ফেলার পর হ্যাঁ, অবশিষ্ট পিৎজার পরিমাণ, এখন অবশিষ্ট পিৎজার পরিমাণ হচ্ছে তোমার ধরো আমি বলে দিলাম 6 ইউনিট। ঠিক আছে? অবশিষ্ট পিৎজার পরিমাণ হচ্ছে 6। অবশিষ্ট পিৎজার পরিমাণ সাপোজ ধরো 6 গ্রাম দিয়ে দিলাম। অবশিষ্ট পিৎজার পরিমাণ 6 গ্রাম। এখন এরা তিনজন খেয়ে নেওয়ার পর, অবশিষ্ট পিৎজা যেটা পড়ে আছে তার পরিমাণ হচ্ছে 6 গ্রাম। এটা কোশ্চেনে তোমাকে বলছি, অবশ্যই যে পিৎজা এখন পড়ে তার পরিমাণ 6 গ্রাম। তাহলে টোটাল পিৎজা কত? টোটাল পিৎজা কত গ্রাম বলো দেখি, অ্যান্সার দাও। তাহলে টোটাল পিৎজা কত গ্রাম? অবশিষ্ট পিৎজার পরিমাণ 6 গ্রাম। এখন যেটা এই তিনজন খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন অবশিষ্ট পিৎজার পরিমাণ এখানে কোশ্চেন আমি অ্যাড করছি, যে অবশিষ্ট পিৎজার পরিমাণ যদি 6 গ্রাম হয়, ঠিক আছে, তাহলে টোটাল পিৎজার পরিমাণ কত গ্রাম? ভেরি গুড, তখন অ্যান্সার হবে 32। ঠিক আছে? অবশিষ্ট মানে কি, এখন 16-এর মধ্যে 3 বেঁচে আছে, তাহলে 3-এর মান 6 বলছে কোশ্চেনে, তাহলে 16-এর মান কত হয়ে যাবে? 32। তখন অ্যান্সার হবে 32। একদম প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। অবশিষ্ট পিৎজার টোটাল পিৎজার পরিমাণ আমি যদি বলে দিই যে বেঁচে আছে আমার 6 গ্রাম, তো 6 গ্রাম বেঁচে আছে, আমাদের হিসাবে বেঁচে আছে কত? 3। এটা টোটাল, এটা বেঁচে আছে, এটা টোটাল, এটা বেঁচে আছে, তাহলে 3-এর মান 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে 16 দুগুণে 32 হয়ে যাবে অ্যান্সার। তাহলে টোটাল কত? 32 গ্রাম। টোটাল কত? 32 গ্রাম, এইভাবে। ঠিক আছে, টোটাল কত? 32 গ্রাম। আচ্ছা, হয়ে গেল। চলো তাহলে যাই চাক না কেন, এবার পারবে। টাইপটা আমাদের কমপ্লিট। চলো নেক্সট। আচ্ছা,
এই কোশ্চেনটা তোমাদের প্রত্যেকে পারা উচিত। এই টাইপের কোশ্চেন তোমরা আগে করে এসেছো, চলো করে ফেলো। দেখো কিভাবে করবো, মানে এই ল্যাঙ্গুয়েজে একই টাইপ জিনিস তোমরা আগে করে এসছো, কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদাভাবে এসছে। 640 জন ছাত্রছাত্রী একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যা, এগুলো দেখো বলতে গেলে মিসেলেনিয়াস কোশ্চেন, তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। একই জিনিস বিভিন্ন রূপে যে আসতে পারে তার বলতে গেলে রেশিও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। রেশিও কমপ্লিট আমাদের হয়ে গেছে। তবে আমরা কি করছি এখন, মিসেলেনিয়াস টাইপের কোশ্চেন করছি, বিভিন্ন রকম ছোট ছোট টাইপ করছি বা ছোট ছোট কনসেপ্টের জিনিস করছি, যাতে যাই আসে না কেন যাতে আমরা পারি। ঠিক আছে, যদি কেউ মনে করো আমি আরো পারলে এক দুটো ক্লাস আমাদেরকে দিতেও পারি, নাও দিতে পারি, আমাদের রেশিও কিন্তু কমপ্লিট। যদি কেউ মনে করো আজকে ক্লাস করার পরে আর যদি তুমি একটা দুটো ক্লাস দেইও, যদি মনে করো আর করবে না, নাও করতে পারো, কোনো ব্যাপার না। অলরেডি তোমাদের হাই লেভেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। দেখো, সিজিএল 2019, 640 জন ছাত্রছাত্রী একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 5:3। যদি স্কুলে আরো 30 জন ছেলে 30 জন মেয়ে ভর্তি হয়, তবে আরো কতজন ছেলেকে ভর্তি করতে হবে যাতে ছেলে ও মেয়েদের অনুপাত 14:9 হয়? আচ্ছা, এইটা একটা অন্যরকম টাইপ, এটা তোমরা পারবে না। এটা একটা অন্যরকম টাইপ, এটা একটা অন্যরকম টাইপ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা একটু হাটকে, ঠিক আছে, এই জন্য মিসেলেনিয়াসের মধ্যে ফেলেছি আমি। ভালো করে দেখবে, যদি আসে, অনেকেই পারবে না, তুমি যদি শিখে রাখো তাহলে পারবে। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন, একটু অন্যরকম। দেখো, 640 জন ছাত্রছাত্রী একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত এত। যদি স্কুলে আরো 30 জন মেয়ে ভর্তি হয়, তবে আরো কতজন ছেলেকে ভর্তি করতে হবে যাতে ছেলে ও মেয়েদের অনুপাত 14:9 হয়? খুব সুন্দর কোশ্চেন, তুমি যদি ঠান্ডা মাথায় দেখো নিজেই পারবে। এমন নয় যে কঠিন, তুমি যদি ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়ো তুমি নিজে পারবে। আমি সিম্পল অঙ্ক করবো এবং করবো, তুমি যদি আমার জায়গায় থাকো তাহলে কিভাবে করবে। দেখো, তোমাদের যে মেন ভিত সেটা তৈরি হয়ে গেছে। এখন তুমি যদি ঠান্ডা মাথায় যে কোনো কোশ্চেন দেখো, তোমাকে যতই পিছিয়ে দিক না কেন, যদি আগের ক্লাসগুলো বারবার 5 বার 10 বার প্র্যাকটিস করে নাও, তোমার ব্রেন কাজ করবে এবং তুমি পারবে। ঠিক আছে, 99% তুমি সমস্ত কোশ্চেন পারবে, সে যে এক্সামিনেরই কোশ্চেন হোক না কেন। 1% কোনো কিছু চ্যালেঞ্জ করে 100 কোনো কিছুই হয় না। ঠিক আছে, এমন কিছু হতে পারে যে তুমি পারলে না। ঠিক আছে, কিন্তু 99% তুমি তৈরি হয়ে গেছো। ঠিক আছে, তো দেখো, 640 জন ছাত্রছাত্রী একটা স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 5:3। তাহলে এইটুকু পড়ে আমি কি বুঝছি, তাহলে 640 জনের মধ্যে ছেলে কপিস মেয়ে কপিস বেরিয়ে যাবে। আগে চলো সেটুকু বের করি। হুম, টোটাল 8 ইউনিট, 8 ইউনিটের মান 640। তাহলে এই যে 640, এটা তার মানে 5 আর 3 আমার 8 ইউনিটের মান। হুম, আমাদের হিসাবে টোটাল ছেলে আর মেয়ে 8 ইউনিট, ওরা বলছে 640। তাহলে 8 এর মান 640, তাহলে 1 এর মান কত? 80। 1 এর মান যদি 80 হয়, তাহলে বয়েজ আর গার্লস কি হবে আমাদের? 1 এর মান 80, তাহলে বয়েজ কত হবে? 5 40, মানে বয়েজ হবে 400 জন। আর গার্লস কত হয়ে যাবে? গার্লস হয়ে যাবে 3 24, মানে 240 জন হচ্ছে মেয়ে আছে। এটাকে ফার্স্ট বের করে নিলাম। কতজন ছেলে আছে কতজন মেয়ে আছে এটা তোমরা মাইন্ডে পারবে, কারণ এতগুলো ক্লাস তোমরা করে এসছো। যদি কেউ নতুন থেকে থাকো, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আজকের ক্লাস কিন্তু করবে না, প্রথম থেকে করবে ভাই, নাহলে বুঝতে পারবে না। ওকে, তো যেটা বলছিলাম, টোটাল 8 ইউনিটের মান 640, তাহলে 1 ইউনিটের মান 80, 1 ইউনিটের মান 80 হলে 5 এর মান 400, 3 এর মান 240। তাহলে ছেলে আর মেয়ে 640 এর মধ্যে ছেলে কজন মেয়ে কজন বের করে নিলাম। এবার চলো নেক্সট লাইন পড়ি। যদি স্কুলে আরো 30 জন মেয়ে ভর্তি হয়, 30টা মেয়ে ভর্তি হয়েছে, ভাই যেমন কোশ্চেনে বলবে তেমন করবো। 30টা মেয়ে ভর্তি হয়েছে, তাহলে মেয়ে এখন কতজন হয়ে গেছে? 270 জন। হুম, মেয়ে এখন 270 জন হয়ে গেছে, কমন সেন্স। মেয়ে এখন 30টা মেয়ে যদি ভর্তি হয়, তাহলে মেয়ে কপিস হয়ে গেছে, 270টা মেয়ে হয়ে গেছে। বলছে যখন 30টা মেয়ে ভর্তি হলো, তাহলে নিশ্চয়ই রেশিও চেঞ্জ হবে, মেয়ে ভর্তি হয়েছে কিছু। হ্যাঁ, যদি স্কুলে 30 জন মেয়ে ভর্তি হয়, তবে আরো কতজন ছেলেকে ভর্তি করতে হবে? এখানে কতজন ছেলেকে ভর্তি করতে হবে, এখানে কতজন ছেলেকে ভর্তি করতে হবে যাতে ছেলে ও মেয়ের নতুন যে অনুপাত সেটা যাতে 14:9 হয়। নতুন ছেলে মেয়ের অনুপাতে কি হয়ে যাবে? 14:9 হবে। নতুন ছেলে মেয়ের অনুপাত যাতে 14:9 হয়। এর থেকে সহজ কোশ্চেন হয়? তুমি বলো। তাহলে নতুন অনুপাত 14:9 হবে, নতুন অনুপাত 14:9 হবে। তাহলে কোশ্চেন অনুযায়ী 9 এর মান 270, এই 9 এর মান 270, এখন মেয়ে ফাইনালি 270, আর ফাইনাল রেশিও কত? মেয়ে 9। আমার কাছে যেটা আছে সেটার হেল্প নিয়ে তো অঙ্ক করবো। সিম্পল ভাই, প্রথমে এই রেশিও যেটা দিয়েছে, এই যে 640 আর 5:3, এইটাকে নিয়ে কতগুলো ছেলে কতগুলো মেয়ে বের করলাম। এরপরে 30টা মেয়ে যুক্ত হলো, 270টা মেয়ে হয়ে গেল। ফাইনাল রেশিও কি? 14:9। তাহলে 9 এর মানে 270, এটা তো ফাইনাল রেশিও। আর ফাইনাল মেয়ে কপিস 270 জন। তাহলে 9 এর মান 270, 9 এর মান 270, এটা কত গুণ? বলবে স্যার 30 গুণ। 9 এর মান 270 মানে কত গুণ? 30 গুণ। তাহলে এটাও নিশ্চয়ই 30 গুণ হবে, তাহলে ছেলেদের আসল সংখ্যা বেড়ে যাবে। এটা যদি 30 গুণ করি, এখানে যদি আমরা 30 গুণ করি, 3 14 42, তাহলে ছেলে হয়ে যাবে 420 জন। ফাইনালি ছেলে হওয়া উচিত, তাহলে 420 জন। তাহলে ছেলে কতটা বেড়েছে দেখো তুমি, ছেলে 20 কতটা বাড়লো? বেড়েছে, ছেলে 20 কিন্তু 400 থেকে 420 হয়েছে, হুম, মানে 20টা ছেলে ভর্তি করতে হবে এই রেশিওতে আনার জন্য, 20টা ছেলে লাগবে। মানে এইভাবে ঘুরবো জিনিসটাকে, আমরা খেলবো। কত সুন্দর কোশ্চেন, বুঝতে পারলে? আবার বুঝিয়ে দিচ্ছি একবার রানিং। 600, একটু আগে দেখলে একটা যে টাইপটা করালাম, জিডির কোশ্চেন গুলো কঠিন দিয়ে, সিজিএল মেন্সের কোশ্চেন সহজ দিয়ে বসে আছে। তো মেন হচ্ছে কনসেপ্ট গুলো জানা দরকার, বুঝলে? 248 আর মাত্র দুটো কোশ্চেন, 3টা কোশ্চেন হলেই আমরা 250 পার করে ফেলবো। এটা তোমাদের কাছেও একটা গর্বের বিষয় হবে। দেখো, 1650 জন ছাত্রছাত্রী একটা স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত এত। যদি 124 জন নতুন ছেলে ভর্তি হয় এবং কিছু নতুন মেয়ে ভর্তি হয়, তবে নতুন অনুপাতটি এত হতে পরিবর্তন হয়। নতুন ভর্তি হওয়া মেয়েদের সাথে নবভর্তি বলতে নতুন ভর্তি হওয়া মেয়েদের সাথে নতুন ভর্তি হওয়া ছেলেদের অনুপাত কত? একই কোশ্চেন। চলো, এটা দিয়েছে তোমার সিজিএল এ বাবা, এটা দিয়েছে তোমার এমটিএসএ। এমটিএসএ দিয়েছে মানে জিডিতে দিতে পারে, জিডিতে দেবেই টাইপ। ঠিক আছে, আর জিডিতে দেবে মানে কি? আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষায় দেবে, আমাদের রাজ্য পুলিশও দিয়ে দেবে। ঠিক আছে,
ওকে, আচ্ছা লিখেছি স্যার আমি সিজিএল পিওয়াইকিউ করতে পারছি রেশিও, থ্যাংক ইউ সো মাচ। এই তো ভেরি গুড। চলো আমি এখন পুরো শেষই করিনি, তার আগে তুমি লিখেছো যে স্যার সিজিএল এর কোশ্চেন আমি করতে পারছি। ঠিক আছে, চলো ভেরি গুড। স্যার পুলিশের পরীক্ষা তো ফু দিয়ে উড়িয়ে দেবো ভাই, একদম ফুও দিতে হবে না, তুমি চোখ দিয়ে ভরসা করে দেবে। পুলিশের কোশ্চেন তুমি আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার কোশ্চেন আমি তোমাকে বলে দিচ্ছি, তোমরা যে লেভেলে তৈরি হয়ে গেলে তুমি এইগুলোই আমার ক্লাস প্র্যাকটিস করবে, কিচ্ছু লাগবে না, শুধু পরীক্ষার হলে যাবে। আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার কোশ্চেন, যে কোনো পরীক্ষার কোশ্চেন তুমি দেখা মাত্র ভরসা করে দেবে, তুমি জাস্ট চেক করে নেবে। আমার এই ক্লাসটা 8 বা 10 বার প্র্যাকটিস করার পর রাজ্যের বিগত 5-10 বছরে যত পরীক্ষা হয়েছে বা রেলের যত পরীক্ষা হচ্ছে, তুমি যে কোনো কোশ্চেন নিয়ে চোখ বুলিয়ে নেবে এইভাবে। চোখ দেখা মাত্র তুমি বলে দেবে মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার কি হবে। হ্যাঁ, তার আগে 8-10 বার প্র্যাকটিসটা ভাই করে নেবে। ঠিক আছে, একটা জিনিস ভাই সিম্পল ভেবে দেখো, আমি যদি না করাতাম এই লেভেল 150 জন ছাত্রছাত্রী একটা স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 6:5, তাহলে এটা 6 এর 5 11 ইউনিটের মান 1650, 11 ইউনিট 1650 টা 11 ইউনিটের মান ভাই, 11 কে 11 5 11 55 মানে 150, 1 ইউনিটের মান 150 যদি হয় তাহলে 6 15 90, তাহলে হচ্ছে 900। ছেলে হচ্ছে 900 পিস আর মেয়ে হচ্ছে কত 150 ছিল 5 হ্যাঁ 750, মেয়ে হচ্ছে তাহলে 750 জন। এবার দেখো কি বলেছে কোশ্চেন, 124 জন নতুন ছেলে ভর্তি হয়, ছেলে ভর্তি হচ্ছে 124 জন ভাই, তাহলে এখন ছেলে কতজন, 1024 জন। ঠিক আছে, 1024 জন ছেলে। আচ্ছা, তাহলে 1024 জন যদি ছেলে হয়, এখানে ফাইনাল রেশিও কি তৈরি হবে, ফাইনাল রেশিও বলছে 4:3 হবে। নতুন অনুপাতে ছেলে ভর্তি হয় তাহলে তাহলে নতুন অনুপাতটি 4:3 হবে। নতুন অনুপাত কত হবে, 4:3। তাহলে কোশ্চেন অনুযায়ী 4 এর মান 1024, 4 এর মান 1024, তাহলে 3 এর মান কত বের করলে বেরিয়ে যাবে, মেয়ে কতজন বেড়েছে। তাহলে 4 এর মান 1024, এটা কত গুণ, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 22 4 5 20, 4 6 24, 256 গুণ। তাহলে এটাও আমার 256 গুণ হবে, এটা আমার 256 গুণ হবে। 3 6 18 8, হাতে হলো 1, 3 5 75 আর একে 76, 768 জন হয়ে যাচ্ছে। তাহলে মেয়ে কতজন বেড়েছে, 750 থেকে 768 মানে 18 জন বেড়েছে। রিভার্স খেললাম, উল্টো খেললাম, তাহলে মেয়ে বেড়েছে 18 জন। আগের কোশ্চেন এই অবধি চেয়েছিল যে ছেলে বা মেয়ে কত পিস বেড়েছে, এই কোশ্চেন আবার কি নেক্সট লেভেলে দিয়েছে। সিজিএল এর কোশ্চেন সোজা, এমটিএস এর কোশ্চেন কঠিন, আর তোমাকে খাটিয়েছে এমটিএস এর কোশ্চেন। এবার বলছে নতুন ভর্তি হওয়া মেয়েদের সাথে নতুন ভর্তি হওয়া মেয়ে কত, নতুন ভর্তি হওয়া মেয়ে হচ্ছে 18। আচ্ছা, নতুন ভর্তি হওয়া ছেলে তাহলে কত, নতুন ভর্তি হওয়া ছেলে হচ্ছে 124। তাহলে ক্যালকুলেশন করলে 2 দিয়ে 9 দুগুণে 18, এটা হয়ে যাচ্ছে 62, 9:62 হয়ে যাবে সঠিক উত্তর। এখানে আবার মেয়ে ইস্টু ছেলে দিয়েছে, ছেলে ইস্টু মেয়ে নয় কিন্তু। কেউ অনেকে হয়তো অপশন বি বলে দিতে পারে, অপশন বি হবে না, তোমাকে অঙ্ক ভালো করে পড়তে হবে। এখানে মেয়ে ইস্টু ছেলে চেয়েছে, ছেলে ইস্টু মেয়ে না। অনেকের কি হবে, ছেলে ইস্টু মেয়ে করছে অঙ্কে, তাহলে এখানেও চলো ছেলে মেয়ে বের করে 62:9 বের করবে এবং অঙ্ক সে অপশন বি টিক মারবে এবং অঙ্ক ভুল হয়ে যাবে। কে কে এই ভুলটা করেছিল আমাকে একটু বলবে চ্যাট বক্সে। কেউ না, একটি দলে ছেলে ও মেয়েদের অনুপাত এত, যদি আরো 4 জন ছেলে দলে যোগ দেয় এবং 3 জন মেয়ে দল ছেড়ে দেয়। এখান থেকে দেখো টাইপ আবার ঘোরাচ্ছি, মিসলেনিয়াস টাইপের টাইপ হচ্ছে। এখানে দুটো কোশ্চেন করালাম এই টাইপের, দেখো দেখতে একই রকম। এই কোশ্চেনে ছেলে বা মেয়ে শুধু যুক্ত হচ্ছিল, মেয়ে বা ছেলে যুক্ত হচ্ছে, তোমাকে চাইছি তাহলে ছেলে কটা লাগবে মেয়ে কটা লাগবে, এরকম টাইপের কোশ্চেন। এবার দেখো আরেকটা টাইপ চলে আসছে, এই টাইপটা দেখো খুব ভালো কোশ্চেন, সিজিএল 2019। একটা দলে ছেলে ও মেয়েদের অনুপাত 7:6, যদি আরো 4 জন দলে যোগ দেয় এবং 3 জন মেয়ে দল ছেড়ে চলে যায়। এই অঙ্কটা কি, ছেলেরা ঢুকছে মেয়েরা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে অনুপাতটা 4:3 হয়। শুরুতে দলে ছেলে ও মেয়েদের সংখ্যা কত ছিল, এই দলে ছেলে আর মেয়েদের অনুপাত কত বলো, 7:6। দলে ছেলে আর মেয়েদের অনুপাত কত, 7:6। ঠিক আছে, এবার অঙ্কে কি হচ্ছে, 3 জন মেয়ে দল ছেড়ে চলে যায় আর 4 জন ছেলে দলে যোগ দেয়, 4 জন ছেলে দলে যোগ দিয়েছে আর 3 জন মেয়ে চলে গেছে। এর ফলে যে রেশিও তৈরি হয়েছে, ফাইনাল যে রেশিও তৈরি হয়েছে সেটা হচ্ছে 4:3। ছেলে আর মেয়েদের ফাইনাল রেশিও কত, 4:3। তাহলে দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগে করেছি কি করিনি, যে ইনিশিয়াল রেশিও দেবে, ফাইনাল রেশিও দেবে আর মাঝখানে চেঞ্জ দেবে, যে কি হয়েছে পরিবর্তন, কার কতটা বেড়েছে, দুজনের বেড়েছে বা দুজনেরই কমেছে, হ্যাঁ, বা একজনের বেড়েছে একজনের কমেছে। এই টাইপের কোশ্চেন আমরা আগে করেছি কি করিনি। এই টাইপের কোশ্চেন যদি আমরা পাই তখন সেখানে আমরা কি করি, ক্রস মাল্টিপ্লাই মেথড আমরা ইউজ করতে পারি। ক্রস মাল্টিপ্লাই মেথডের জন্য আমরা কি করবো বলো, এখানে মনে আছে নিশ্চয়ই, এই টাইপের কোশ্চেন আমরা করেছি। দেখো ইনিশিয়াল রেশিও দেবে, ফাইনাল রেশিও দেবে, আর তোমাকে কি দেবে, মাঝখানে চেঞ্জ দেবে, যে ইনিশিয়াল রেশিওতে কি চেঞ্জের ফলে এই রেশিও এসছে। ইনিশিয়ালি বয়েজ আর গার্লস দিয়ে দিয়েছে, এবার বয়েজ আর গার্লসে কিছু চেঞ্জেস এসছে। এই টাইপের কোশ্চেন, যে কোনো টাইপ মানে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লাই মেথড ইউজ করি। এই টাইপের কোশ্চেন আমরা আগে অনেক অন্যান্য টাইপের ক্ষেত্রে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করেছি। তাহলে ক্রস মাল্টিপ্লাই ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, ইনিশিয়াল রেশিও দিচ্ছে, তারপর চেঞ্জ দিচ্ছে। ইনিশিয়াল রেশিওতে বয় আর গার্লস আছে, বয় আর গার্লস এবার কি চেঞ্জ হয়েছে, কিছু ঢুকেছে কি, দুটো বয়েজ বা গার্লস দুটোই বেড়েছে বা বয়েজ গার্লস দুটোই কমেছে, বা একটা বেড়েছে একটা কমেছে, যাই হোক না সেই চেঞ্জ আমাদের নিচে লিখবো। আর ফাইনাল রেশিও, ইনিশিয়াল রেশিও ফাইনাল রেশিও চেঞ্জ, ইনিশিয়াল রেশিও ফাইনাল রেশিও চেঞ্জ, এই টাইপের যা কোশ্চেন দিক না কেন, যে ল্যাঙ্গুয়েজে দিক না কেন, আমরা তখন এই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করতে পারবো। ঠিক আছে, তোমরা জানো এখানে 3 7 21 4 6 24 মানে কোনাকুনি গুণ করে বিয়োগ করলে আসবে হচ্ছে 3 ইউনিট। এবং এটা কি হবে আমি বলেছিলাম, একদিকে যোগ একদিকে বিয়োগ থাকলে কোনাকুনি গুণ করে এবার বিয়োগ না করে যোগ করবে। একই সাইন থাকলে বিয়োগ হয়, আলাদা সাইন থাকলে যোগ হয়, একই সাইন থাকলে বিয়োগ হয়, আলাদা সাইন থাকলে যোগ হয়, একই সাইন থাকলে বিয়োগ হয়, আলাদা সাইন থাকলে যোগ হয়। তাহলে এখানে যোগ হবে 3 4 12 12 24।
3 ইউনিটের মান 24, তাহলে 1 ইউনিটের মান কত হয়ে গেল 8। 1 ইউনিটের মান কত হয়ে যাচ্ছে, 1 ইউনিটের মান হয়ে যাচ্ছে 8। 1 এর মান যদি 8 হয়, উত্তর কি চেয়েছে, শুরুতে দলে ছেলে ও মেয়েদের মোট সংখ্যা কত। তাহলে শুরুতে কতজন ছিল, 7 8 6। আমি বলেছিলাম যেটা 1 ইউনিটের মান বের সেটা অলওয়েজ এই প্রথম লাইনে ইউজ হয়, দ্বিতীয় লাইনে নয়, সবসময় প্রথম লাইনে ইউজ হয়, সবসময় এই টাইপের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করেছি, সবসময় প্রথম লাইনে ইউজ হয়। এছাড়া কোশ্চেন এটাই চেয়েছে, 1 এর মান 8, 1 এর মান 8, তাহলে টোটাল কত, 7 6 13, তাহলে 13 গুণ 8 কত হয়ে যাবে, 8 13 104 হয়ে যাবে। সঠিক উত্তর অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা করেছি, অন্য ল্যাঙ্গুয়েজে করেছি, এখন আমরা ছেলে মেয়ের ল্যাঙ্গুয়েজেও প্র্যাকটিস করে নিলাম। 2024 প্রিলিতে আসা কোশ্চেন, করো এটা করো। এই টাইপের কোশ্চেনটা তুমি আগে করেছো, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের পারা উচিত, তবু আমি একটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। দেখো, এগুলো সব পারা জিনিস, তোমাদের জানা জিনিস বা নিজেরাই পারা উচিত। স্যার একদিনে কত ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করবো। রনিতার সাপ্তাহিক আয়ের 42% এবং ভাস্করের সাপ্তাহিক আয়ের 56%-এর সমান। রনিতার সাপ্তাহিক আয়ের 42%, রনিতার 42%, রনিতার 42%, রনিতার 42%, ঠিক আছে, ভাস্করের 56%-এর সমান। তাহলে রনিতা একটু ভাস্কর কত হবে, এসব বলার কিছু নেই, সবাই শিখে গেছো, জেনে গেছো। পার্সেন্টেজ কাটবে, যদি আমরা 14 দিয়ে কেটে দেই, 3 14 42, 7 14 56। বি এর সঙ্গে যে লেখা আছে সে আর এ আসবে, আর এর সঙ্গে যে লেখা আছে সে বিতে যাবে। তাহলে রনিতা আর ভাস্করের যে রেশিও সেটা 4:3 হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল। যদি ভাস্করের সাপ্তাহিক আয় 200 টাকা বৃদ্ধি পায়, যেখানে রনিতার সাপ্তাহিক আয়ের কোনো পরিবর্তন হয়নি, তো তোমরাই বুঝতে পারছো এই টাইপের কোশ্চেন তুমি করেছো কি করনি। ক্লিয়ারলি বলছে যে ভাস্করের সাপ্তাহিক আয় 200 টাকা বেড়েছে, ভাস্করের টাকা বেড়েছে, কিন্তু রনিতার সাপ্তাহিক আয়ের কোনো পরিবর্তন হয়নি। অঙ্কই তোমাকে রাস্তা দেখাচ্ছে যে রনিতার আয় চেঞ্জ হবে না, রনিতার আয় চেঞ্জ হবে না। রনিতা ভাস্করের সাপ্তাহিক আয়ের অনুপাত যথাক্রমে 5:4, নতুন যে অনুপাতটা তৈরি হচ্ছে সেটা 5:4 হয়েছে। তাহলে এখানে কোশ্চেনে তোমাকে রাস্তা দেখাচ্ছে যে তুমি কোন নিয়মে যাবে, তুমি কোন নিয়মে যাবে বা কিভাবে অঙ্ক করবে, অঙ্কই তোমাকে রাস্তা দেখাচ্ছে। কোশ্চেনে ক্লিয়ারলি বলেছে রনিতার আয়ের কোনো পরিবর্তন হয়নি, যা পরিবর্তন হয়েছে ভাস্করের। তো আমরা এখানে এই মেথডটা ইউজ করতে পারবো কি পারবো না, যেখানে রনিতার সেম হওয়া উচিত, তাহলে রনিতা সেম হওয়া উচিত, রনিতা সেম হওয়া উচিত, রনিতা এক জায়গায় 4 এক জায়গায় 5 ঠিক না, এই টাইপের কোশ্চেন আমরা করেছি, করেছি কি করিনি বলো। কোশ্চেনই তোমাকে রাস্তা দেখাবে, প্র্যাকটিস করলে রিভিশন করলে তোমার ব্রেন তখন কাজ করবে। হ্যাঁ, বারবার করতে করতে 4 5 বার যে রিভিশন করে নেবে তখন তোমার ব্রেন দেখা মাত্র কাজ করবে যে কিভাবে করতে হবে অঙ্ক। কোশ্চেনেই বলে দিচ্ছে যে রনিতার আয়ের কোনো পরিবর্তন হবে না। তা পরিবর্তন যখন হবে না, রেশিওটাকে ঠিক করো। এটা তাহলে একে 20 বানাতে গেলে 5 গুণ, একে 20 বানাতে গেলে 4 গুণ। এই দুজনকে আমরা তাহলে 5 দিয়ে গুণ করে দেবো, এই দুজনকে আমরা তাহলে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে দুজনেই 20 20 হয়ে যাবে। তাহলে এটা কত আসছে, 20 15, এটা কত আসছে তাহলে 20 আর 15 আসছে, 20 15, এটা হয়ে যাবে তাহলে 20 15। ফাইনালি কি আসছে 20, এটা আসছে 15, এটা কত আসছে 20 16, এটা আসছে 20 16। রনিতা সেম করে দিলাম, তাহলে 15 থেকে ভাস্কর 15 থেকে 16 হচ্ছে মানে 1 ইউনিট বেড়েছে, ভাস্কর 15 থেকে 16 হচ্ছে মানে 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিটের মানে কোশ্চেনে বলেছে ভাস্করের টাকা 200 টাকা বেড়েছে, তাহলে এই যে 200 টাকা বৃদ্ধি পেয়েছে এটাই তো 1 ইউনিটের মান। উত্তরে কি চেয়েছে, উত্তরে বলেছে রনিতার সাপ্তাহিক আয় কত, রনিতার সাপ্তাহিক আয় কত, রনিতার সাপ্তাহিক আয় কত, রনিতার সাপ্তাহিক আয় কত, এই যে 20 ইউনিট, রনিতার সাপ্তাহিক আয় কত 20 ইউনিট, ঠিক আছে, তাহলে 20 এর মান কত, 20 এর মান হয়ে যাবে 2 দুগুণে 4, 4000 টাকা, সঠিক উত্তর, গল্প শেষ, অপশনটি। তাহলে এই টাইপের কোশ্চেন শুরুতে ছেলে ও মেয়েদের অনুপাত ছিল 5:6, যদি 40 জন ছেলে কলেজ ছেড়ে চলে যায় এবং 50 জন মেয়ে, চলো, একটি কলেজের শুরুতে ছেলে ও মেয়েদের অনুপাত ছিল 5:6, যদি 40 জন ছেলে কলেজ ছেড়ে চলে যায় এবং 50 জন মেয়ে কলেজে যোগ দেয়, তাহলে অনুপাতটি 8:11 হবে। শুরুতে মেয়েদের সংখ্যা কত ছিল, এই কোশ্চেনটা না করে সলভ করা সম্ভব কিভাবে, দেখো, ঠিক আছে, আগে তোমাকে আমি পড়াচ্ছি কোশ্চেনটা, এছাড়া আমি তোমাকে, আপনি কলেজের শুরুতে ছেলে আর মেয়েদের অনুপাত ছিল 5:6, ছেলে আর মেয়েদের অনুপাত ছিল কত 5:6, ছেলে আর মেয়েদের অনুপাত ছিল কত 5:6, 40 জন ছেলে কলেজ ছেড়ে চলে যায় এবং 50 জন মেয়ে কলেজে যোগ দেয়, তবে নতুন অনুপাতটি 8:11 হবে। তাহলে এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করতে পারি। 40 জন চলে গেছে, 50 জন মেয়ে কলেজে যোগ দিয়েছে, 40 জন ছেলে চলে গেছে, 50 জন মেয়ে যোগ দিয়েছে, ইনিশিয়াল রেশিও চেঞ্জ আর ফাইনাল রেশিও দিয়েছে। ইনিশিয়াল রেশিওর পরে কিছু ছেলে মেয়ের মধ্যে চেঞ্জ হয়েছে, দু ক্ষেত্রে কিছু চেঞ্জেস দিয়েছে এবং এর ফলে একটা ফাইনাল রেশিও তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 8:11। একটা ফাইনাল রেশিও তৈরি হচ্ছে, জানা হচ্ছে 8:11, ঠিক আছে, ওকে, বলবে হ্যাঁ স্যার, ওকে, নো প্রবলেম। চলো, তাহলে মেয়েদের সংখ্যা নির্ণয় করতে বলেছে, হ্যাঁ হ্যাঁ, কলেজে মেয়েদের সংখ্যা নির্ণয় করো, তাহলে চলো করে ফেলো তোমরা, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করে আমাকে বলো সঠিক উত্তর কি হবে। 808 640, বলো কি আসছে, তাদের অ্যান্সার দাও, আমি করবো না, তোমরাই বলবে অ্যান্সার কি আসছে। মেয়েদের সংখ্যা নির্ণয় করতে বলেছে, 1 ইউনিটের মান বের করবে, গুণ করবে, 1 ইউনিটের এত ইউনিটের মান গুণ করে যোগ, যেহেতু প্লাস মাইনাস আছে, 1 ইউনিটের মান আমি এখানে দেখতে পাচ্ছি আসছে 120, 720 অ্যান্সার আসছে, অপশন সি, একদম ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। বলছি এই কোশ্চেনটা করার দরকার ছিল না,
কেন বলছি এই কোশ্চেনটা করা দরকার ছিল না, যে শিয়ান হবে বুদ্ধিমান হবে না, সেই কোশ্চেনটা করতোই না, সেটা সলভই করতো না, পেন ইউজ করতো না, সে দেখে বলে দিতে পারতো যে অ্যান্সার কি হবে। কিভাবে বলবো? কোশ্চেন দেখে অ্যান্সার করা সম্ভব ছিল এই কোশ্চেনে। আমাকে উত্তরে কি চেয়েছে? মেয়েদের সংখ্যা নির্ণয় করো। আমাকে উত্তরে কি চেয়েছে? মেয়েদের সংখ্যা নির্ণয় করো। আমাকে উত্তরে চেয়েছে মেয়েদের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমার একটা কলেজে ছেলে আর মেয়েদের অনুপাত কত? 5:6। ছেলে আর মেয়েদের অনুপাত কত? 5:6। 5:6। তাহলে এটা ছেলে, এটা মেয়ে। তাহলে আলটিমেটলি শেষে আমার যাই হোক না কেন 6 ইউনিটের মান বের করতে হবে। তাই তো করেছে। আলটিমেটলি শেষে তোমার একের মান 120, 6 এর মান বের করেছে, তো মেয়ে 6। তোমরা যাই হোক না কেন অ্যান্সার 6 এর গুণিতক হবে। অ্যান্সার যাই হোক না কেন 6 এর গুণিতক হবে। আমি দেখছি 6 এর গুণিতক এখানে একটাই অপশন আছে, অপশন সি, অন্য বাদ বাকিগুলো 6 এর গুণিতক নয়। 6 দিয়ে একটাও পুরোপুরি কাটাকুটি যাবে না, একটাই অপশন এমন আছে এটা 6 দিয়ে কাটাকুটি যাবে। অঙ্ক করতামই না আমি। এই কোশ্চেনটা সলভ করার জন্য অঙ্ক করার প্রয়োজন নেই। 6 এর গুণিতক দেখলেই আমি অ্যান্সার করতে পারতাম, অপশন সি। যেহেতু উত্তর আলটিমেটলি চেয়েছে কি আমার মেয়ে, আর মেয়ে এখানে কত? 6। মেয়ে কত? 6। তাহলে উত্তর যাই আসুক না কেন এটুকু তো শিওর যে 6 এর গুণিতকই আসবে। তো আমি প্রথমেই চোখ বুলিয়ে নিয়েছি যে 6 এর গুণিতক 720 আছে, বাদ বাকি তিনটে অপশন 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, মানে পুরোপুরি ভাগ যাচ্ছে না। 6 এর গুণিতক পুরোপুরি যাবে হচ্ছে অপশন সি, মানে 6 এর সঙ্গে কোনো কিছু গুণ করে অ্যান্সার আসবে, আর সেটাই হবে অপশন সি, গল্প শেষ। তো এই টাইপের কোশ্চেন তোমরা এইভাবেও আগের অনেক কোশ্চেন করেছি, যেটা ইচ্ছা করে পুরো সলভ করেছি। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে দেখো অনেক কোশ্চেন এমন তোমরা পেয়ে যাবে যে আমি হয়তো করেছি ক্লাসে, কিন্তু তুমি দেখে অ্যান্সার করতে পারবে, কারণ তুমি এই লেভেলে এখন পৌঁছে গেছো। ঠিক আছে? এবার তোমার মনে হতে স্যার আগের কোশ্চেনটা কেন করেনি? ভাই এক্সামিনার বোকা না। এক্সামিনার কোনো সময় এমন তোমাকে সুযোগ দেবে, সবসময় সুযোগ দেবে না। যেমন আগের কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে এক্সামিনার কিন্তু সুযোগ দেয়নি। স্যার এসএসসি জিডিতে কি এই কোশ্চেন আসবে? হ্যাঁ আসতে পারে এটা। এই কোশ্চেনটা এসএসসি জিডিতে কেন আসবে না? তো প্রচুর করিয়েছি আগে। একটি পরীক্ষায় সফল ও বিফল ছেলে, এই টাইপটা একটু অন্যরকম টাইপ। এবার চলে আসছে 252। আচ্ছা আমরা কিন্তু 200-250টা কোশ্চেন পার করে গেছি, আমরা 252 কোশ্চেনে চলে এসেছি। একটি পরীক্ষায় সফল ও বিফল ছাত্রের অনুপাত ছিল 5:2। যদি বিফল ছাত্রের সংখ্যা আরো 14 জন বেশি হতো, তবে সফল ও বিফল ছাত্রের অনুপাত 9:5 হতো। ঠিক আছে? ছিল এই কোশ্চেনটা অনেকের মনে হতে পারে যে স্যার আমরা এখানে অবশ্যই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করতে পারবো। দেখুন সফল বিফল দিয়েছে, যদি বিফল ছাত্রের সংখ্যা আরো 14 জন বেশি হতো, ঠিক আছে, বিফল ছাত্রের সংখ্যা 14 জন বেশি হয়ে গেছে, তাহলে সফল ও বিফল ছাত্রের অনুপাত 9:5 হয়েছে স্যার। তাহলে এটাকে স্যার কিভাবে করা যেতে পারে? ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হচ্ছে গুগলি কোশ্চেন। এই কোশ্চেন তুমি যদি সফল বিফল নিয়ে অঙ্ক করো তোমার জীবনে মিলবে না অঙ্ক। সফল বিফল নিয়ে অঙ্ক করলে তোমার মিলবে না। তুমি একটু জিনিস বোঝো কেন মিলবে না। অঙ্কে একটা গুগলি আছে, গুগলিটা কি বলতো? একটা পরীক্ষায় সফল ও বিফল ছাত্রের অনুপাত 5:2, পাস করেছে ছেলে 5 জন, ফেল করেছে 2 জন। এবার বলছে যদি বিফল ছাত্রের সংখ্যা আরো 14 জন বেশি হতো। আচ্ছা এই কোশ্চেনটা হয়ে যাবে এইভাবে হয়ে যাবে। চলো এই কোশ্চেনটা হয়ে যাবে, নরমালি হয়ে যাবে। চলো এটা সহজই কোশ্চেন আছে, কিন্তু হালকা চেঞ্জ, মানে হালকা গুগলি আছে, হালকা গুগলি, বড় সড়ো গুগলি নয়। দেখো এটা হয়ে যাবে। দেখো কিভাবে করবো এই কোশ্চেনটা, খুব সুন্দর কোশ্চেন। দেখো এই কোশ্চেন যেটা তোমরা গুলিয়ে ফেলবে সেটা হচ্ছে যে তোমরা বুঝে উঠতে পারবে যে স্যার কিভাবে করবো, অনেকের মনে হতে পারে, কিন্তু অঙ্ক সোজা। একটি পরীক্ষা সফল আর বিফল, ঠিক আছে, পাস ফেল, পাস করেছে ফেল করেছে, ঠিক আছে। দেখো সফল আর বিফল ছাত্রের অনুপাত 5:2, সফল আর বিফল ছাত্রের অনুপাত হচ্ছে 5:2। এবার কোশ্চেনে বলছে যে 14 জন যদি বিফল ছাত্রের সংখ্যা 14 জন বেশি হতো, এই টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে আগে একটা করিয়েছিলাম, ঠিক আছে, এসএসসি জিডির কোশ্চেন করিয়েছিলাম। যদি বিফল ছাত্রের সংখ্যা 14 জন বেশি হতো, তবে সফল আর বিফলের অনুপাত 9:5 হয়ে যেত। ফাইনাল রেশিও কি হয়ে যাবে? 9:5। চেঞ্জ কি দিয়েছে? যে বলছে যদি বিফল ছাত্রের সংখ্যা, যদি বিফল ছাত্রের সংখ্যা 14 জন বেশি হতো, ফেল করা ছেলেপিলে যদি 14 জন বেশি হতো, তাহলে স্বাভাবিক টোটাল, দেখো এখানে টোটাল ছাত্রছাত্রী কিন্তু চেঞ্জ হয়নি, টোটাল ছাত্রছাত্রী আগে যা ছিল তাই আছে, কোথাও কিছু বলেনি যে চেঞ্জ হয়েছে। সফল বিফলের মধ্যে চেঞ্জ করেছে। যদি বিফল 14 জন বেড়ে যায়, তা স্বাভাবিক ব্যাপার পাস করা ছেলেপিলে 14 জন কমে যাবে। এই জিনিসটা এখানে খেলতে হবে। মানে আমার পকেট থেকে অনেক সময় এমন কোশ্চেন দেয় যে আমি আর তুমি, আমি তোমাকে 15 টাকা দিলাম, এই টাইপের একটা কোশ্চেন তোমাদের জিডিতে আসা কোশ্চেন আমি করিয়েছিলাম, যে আমি তোমাকে 15 টাকা দিলাম, ঠিক আছে, আমার আর তোমার কাছে টাকার রেশিও এত, আমার কাছে 5 টাকা আছে, তোমার কাছে 2 টাকা রয়েছে, ঠিক আছে, এই অনুপাতে টাকা রয়েছে, 5 আর 5:2 অনুপাতে আমার আর তোমার কাছে টাকা রয়েছে। আমি তোমাকে কি করলাম? আমি তোমাকে 14 টাকা দিলাম, তা আমার পকেট থেকে যদি টাকা ঢোকে বেরোয়, তোমার পকেটে টাকা ঢুকবে। আমার পকেট থেকে যদি টাকা বেরোয়, তোমার পকেটে টাকা ঢুকবে। তা আমার পকেট থেকে 14 টাকা মাইনাস হবে, তোমার পকেটে। এর ফলে ফাইনাল ইস্যু কি হবে? 9:5। এই টাইপের কোশ্চেন একটা করিয়েছিলাম এসএসসি জিডিতে আসা কোশ্চেন। ঠিক সেই রকমই কোশ্চেন এখানে পাস ফেল দিয়ে দিয়েছে, টোটাল সেম, ঠিক আছে, ছেলেপিলের টোটাল সংখ্যা চেঞ্জ হবে না। ফেল যদি 14টা বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই পাশের থেকেই তো ফেলতে পারবে, ছেলেপিলে তো নির্দিষ্ট, তাহলে ফেলে ঢুকে গেল। তাহলে দেখো কত সুন্দর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমরা করেছি, টাকা পয়সা দিয়ে করেছিলাম খুব সম্ভবত, টাকা অঙ্কটাই ছিল। আমার পকেট থেকে এত টাকা যদি তোমার কাছে যায় তাহলে কি হবে? তাহলে এবার তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবে এবং অঙ্ক করে ফেলে আমাকে উত্তর দেবে কি আসছে অ্যান্সার। বলো কি আসছে? অপশন বি বলছো তোমরা, ঠিক আছে, তাহলে 196 অ্যান্সার, আমি এটা করাবো না। চলো উত্তর চেয়েছে পরীক্ষায় উপস্থিত মোট পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষায় উপস্থিত মোট পরীক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে, মানে 7 ইউনিট, ঠিক আছে, ওকে, 7 ইউনিটের মান লাস্টে তোমাকে বের করতে হবে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো বুঝে গেছো? সুন্দর কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমি তোমাকে দেখিয়ে দিলাম। সিজিএসএলেও দিয়েছে, জিডিতেও দিয়েছে, সব পরীক্ষায় আসার মতো, আমাদের রাজ্যেও আসার মতো। নেক্সট কোশ্চেন সিজিএল মেন্সের আসা কোশ্চেন।
তাহলে আমরা একই টাইপের কোশ্চেন দেখো কি হচ্ছে, আমরা যখন গুগলি বুমরার বাউন্সার, ঠিক আছে, যাই বলো, দেখো আগের কোশ্চেনটা নিজেরা করবে, না করার কি আছে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবে, এখানে কিছু বলার নেই তো। 30 9 দুগুণে 18, এত ইউনিটের মান গুণ করে যোগ, এক ইউনিটের মান কত বের করবে, 7 ইউনিটের মান, এই অঙ্ক কতবার করেছো। আচ্ছা কোশ্চেন এটা দেখো, একটি পরীক্ষায় পাশ করা ছাত্রের সংখ্যা এবং ফেল করা ছাত্রের সংখ্যার অনুপাত ছিল 25:4। যদি আরো একজন ছাত্র পরীক্ষায় বসতো এবং পাশ করতো, এই অঙ্কে তোমরা কোথায় সমস্যায় পড়বে বলো। সবার মনে হবে যে স্যার আগের টাইপ আর এই কোশ্চেনটার টাইপ স্যার সেম, কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য আছে। কিভাবে বুঝবে যে পার্থক্যটা কোথায়, দেখো ধরো ছেলে মেয়ে নিয়ে অঙ্ক হচ্ছে, মেয়ে যুক্ত হচ্ছে বা ছেলে যুক্ত হচ্ছে, বা মেয়ে বেরিয়ে যাচ্ছে ছেলে বেরিয়ে যাচ্ছে, বা ছেলে ঢুকছে মেয়ে বেরোচ্ছে, বা মেয়ে ঢুকছে, এই ধরনের জিনিসপত্র হয়। ক্লিয়ারলি বলে দেয় যে ছেলে এতজন ঢুকেছে মেয়ে এতজন বেরিয়েছে, বা ছেলে এত মেয়ে এত করে যোগ হয়েছে, ছেলে এতজন বেরিয়েছে মেয়ে এতজন বেরিয়েছে, ক্লিয়ারলি বলে দেবে। কিন্তু এই কোশ্চেনে গুগলিটা কোথায়, প্রবলেমটা কোথায় তোমরা ফেস করবে, দেখো একটা লাইনে তোমরা প্রবলেম ফেস করবে, সেটা কি, এটা হচ্ছে গুগলি বল। একটা পরীক্ষায় পাশ করা ছাত্রের সংখ্যা এবং ফেল করা ছাত্রের সংখ্যার অনুপাত ছিল 25:4। খুব ভালো কথা, এই অবধি ক্লিয়ার, পাশ ফেল দিয়েছে। যদি আরো একজন ছাত্র পরীক্ষায় বসতো, এইখানেই তোমরা কেসটা খেয়ে গেছো। বলছে যদি আরো একজন ছাত্র পরীক্ষায় বসতো, পরীক্ষায় বসা মানে কি, একটা ছেলে টোটালে যোগ হয়েছে, সে পাশ করেছে বা ফেল করেছে এটা পরের কথা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে চেঞ্জ, তোমার যে চেঞ্জেসটা সেটা কিন্তু টোটালের উপরে মেরেছে, টোটালে চেঞ্জটা হচ্ছে। আরো একজন ছাত্র পরীক্ষায় বসতো, এখানে ক্লিয়ারলি বলেনি যে আরো একজন ছাত্র পাশ করতো, বা আরো একজন ছাত্র যদি ফেল করতো বা পাশ করা ছাত্র, তাহলে তো আমরা কি করতাম, তখন আমরা ঠিক আগের অঙ্কে চলে যেতাম। ওই জন্য পরপর রেখেছি, যেখান থেকে ওদিক চলে যাচ্ছে, একদিকে বাড়বে একদিকে কমবে, ঠিক আছে। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে কি করেছে দেখো, একজন ছাত্র যদি আরো পরীক্ষায় বসতো, পরীক্ষায় একজন ছাত্র বসা মানে কি, টোটালে বাড়া, টোটালে বাড়া। আমার পকেট থেকে তোমার পকেটে টাকা যাওয়া মানে টোটাল বাড়া নয়। আমার পকেটে 5 টাকা ছিল, আমি তোমার পকেটে 5 টাকা দিয়ে দিয়েছি, আমার থেকে কমলো 5 টাকা, তোমার কাছে 5 টাকা অ্যাড হলো। পাশ ফেলের অঙ্কের ক্ষেত্রে আমরা আগের কোশ্চেনে করলাম যে এত ছিল, এক ফেলের ছেলেপিলে যদি 14 জন বেড়ে যায়, তাহলে টোটাল ছেলেপিলে তো এই ক্লাসে টোটাল ছেলেপিলে সেম। 14 জন যদি আগে যা ছিল, এখন 14 জন বেশি ফেল করেছে, তা 14 জন যদি ফেল করে তাহলে পাশের জায়গা কমবে, তো 14 জন যদি ফেলের ঘরে ঢোকে তো 14 জন পাশের ঘরে কমবে। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে, টোটালে একজন আর একজন ছাত্র যদি পরীক্ষায় বসতো, মানে টোটালে চেঞ্জ, টোটাল চেঞ্জটা কিসের, টোটালে, এই জন্য এই অঙ্কটা আলাদা হয়ে যায়। এই টাইপটা এই পরীক্ষায় বসতো এবং পাশ করতো, পরীক্ষায় বসেছে এবং পাশ করেছে, ঠিক আছে, হ্যাঁ, পাশ করতো, এবং ফেল করা ছাত্রের সংখ্যার আগের তুলনায় 3 কমে যেত, ফেল ছেলেপিলে আবার 3টা কমে গেছে, ভাবো, হ্যাঁ, একজন ছাত্র পরীক্ষায় নতুন ভর্তি হয়েছে, টোটালি একজন বেড়েছে, আর ফেল করা ছেলেপিলে 3 জন কমে গেছে। তবে পাস ও ফেল করা ছাত্রের অনুপাত 22:3 হবে। তাহলে তোমার চেঞ্জ কিসে কিসে দিয়েছে ভাবো, চেঞ্জেসটা কিসে কিসে দিয়েছে, একটা ছেলে নতুন ভর্তি হয়েছে মানে টোটালে একজন বেড়েছে, আর ফেল করা ছাত্রের সংখ্যার তুলনায় আগের তুলনায় 3 কমেছে, মানে ফেলের সংখ্যা 3 কমেছে। তার মানে কি এখানে কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে, টোটালে চেঞ্জ হয়েছে আর ফেলে চেঞ্জ হয়েছে, এই দুটো নিয়ে অঙ্ক করতে হবে। এই অঙ্কটা পুরো গুগলি কোশ্চেন, যার টাপ লাগবে কঠিন লাগবে সেটাকে ইগনোর করতে পারো। মেন্স লেভেলের কোশ্চেন আতিবাতি পরীক্ষায় আসবে না, ঠিক আছে, সিজিএল মেন্সে আসার মতনই টাইপ, আর সিজিএল মেন্সে এসছে, অন্য আতিবাতি পরীক্ষা আসবে না, ঠিক আছে, একদম সিজিএল লেভেল। তো এই ধরনের কোশ্চেন আমরা যদি থাকে, যদি আরো একজন ছাত্র, মানে কি চেঞ্জেসটা কি কি হচ্ছে আমাকে অঙ্ক করে বুঝতে হবে। একজন ছাত্র পরীক্ষায় বসছে মানে কি নতুন একটা ছেলে অ্যাড হয়েছে, মানে টোটাল ছেলে পেলে একজন বেড়েছে, আর ফেল করা ছেলে পেলে দেখো 3 জন কমেছে। কোথায় গেল, এই যে ফেল করা ছাত্রের সংখ্যা আগের তুলনায় যদি 3 জন কম হতো, তাহলে চেঞ্জটা কিসে কিসে দিয়েছে, টোটালে আর ফেলে, টোটাল আর ফেল, তাহলে তুমি এখানে নেবে টোটাল, এখানে নেবে হচ্ছে ফেল। এটা হচ্ছে ফার্স্ট, টোটাল আর ফেল নিয়ে তোমাকে অঙ্ক করতে হবে, তাহলে আগে তুমি অঙ্ক করতে পারবে না, টোটাল আর ফেল। এবার দেখো চলো খেলি, টোটাল আর ফেল নিলাম। এবার দেখো তাহলে প্রথমে টোটাল অনুপাত 25:4, টোটাল ছেলে পেলে এই 25 জন পাস করেছে, 4 জন ফেল করেছে। প্রথম যে অনুপাত ছিল সেখানে 25 জন পাস 4 জন ফেল, তাহলে টোটাল কত, 29 জন, ফেল কত 4, হয়ে গেল, অনুপাতটা নিজে বানাতে হবে, 25 4 কত 29, টোটাল 4 জন ফেল। আচ্ছা ফাইনাল রেশিও কি হবে, ফাইনাল রেশিও কি হয়ে যাবে, পাস ফেলের ফাইনাল রেশিও 22:3, তাহলে টোটাল হবে 25, ফেল কত 3। এবং চেঞ্জেস কি হয়েছে, ফেল কতজন ফেল করেছে, দেখো আগের তুলনায় 3 জন কম ফেল করতো, আগের তুলনায় 3 জন কম ফেল করেছে, মানে -3, 3 জন কম ফেল করেছে, এবং টোটালে কিন্তু একজন ছাত্র যদি ভর্তি হয়, একজন ছাত্র যদি পরীক্ষায় বসতো, টোটালে একজন বেড়েছে আর ফেলে 3 জন কমেছে। তাহলে চেঞ্জ, ইনিশিয়াল রেশিও ফাইনাল রেশিও চেঞ্জ, ইনিশিয়াল রেশিওর উপরে কি চেঞ্জ হয়েছে, এই হচ্ছে ফাইনাল রেশিও, এবং এই রেশিওটা টোটাল এবং ফেলের উপরে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। চলো এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবে, গল্প শেষ, অ্যান্সার বলো কি আসবে, তোমরা করো তাড়াতাড়ি, তোমরা করো তাড়াতাড়ি। কোনাকুনি গুণ করলে 4 25 100, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের কত 87, মানে হয়ে যাচ্ছে কত 13, ঠিক আছে, 13 ইউনিটের মান 3 25 75 78, 13 ইউনিটের মান হয়ে যাচ্ছে 78, 13 ইউনিটের মান হয়ে যাচ্ছে আমাদের 78, কারণ এটা কোনাকুনি প্লাস মাইনাস থাকলে আমি বলেছিলাম গুণ করে যোগ হয়। তাহলে 1 ইউনিটের মান 6, 1 ইউনিটের মান 6, একদম শুরুতে পাস আর ফেলের পার্থক্য কত, 25 আর 4 এর মধ্যে ডিফারেন্স দেখো,
একদম শুরুতে পাস ফেলের মধ্যে পার্থক্য কত? পাস ফেল এটার দিকে তাকিয়ে এটা টোটাল আর ফেল। পাস ফেল দেখো কোশ্চেন পড়তে হবে, গুগলি বল ভাই। হ্যাঁ, পাস করা এবং ওই যে একদম শুরুতে পরীক্ষায় পাস করা ছাত্র এবং ফেল করা ছাত্রের সংখ্যার পার্থক্য। পাস ফেলের মধ্যে পার্থক্য কত? 21 ইউনিট। তাহলে 1 এর মান 6, তাহলে 21 এর মান কত? 21 গুণ 6 মানে 6 1 কে 6, 6 2 12, 126 হবে সঠিক উত্তর। অপশন বি। এর বাদ দিতে পারো। নেক্সট, এই একটা কোশ্চেন জিডি 2023 আসা কোশ্চেন। ঠিক আছে, দেখো কিভাবে পড়বে ভালো করে বুঝবে। এই টাইপের কোশ্চেন আমাদের দেয়, ঠিক আছে, শিক্ষিত অশিক্ষিত দিয়ে অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ, একটাই কোশ্চেন করাবো, তোমাদের মাথায় থাকবে। এই টাইপের কোশ্চেন প্রচুর তোমরা করছো। একই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডই তো আমরা করছি, কিন্তু একই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আমরা কত রকম ল্যাঙ্গুয়েজের কোশ্চেন ইউজ করছি সেটা দেখা তোমাদেরকে আমি প্র্যাকটিস করাচ্ছি। অ্যাকচুয়ালি আমার শেখানো জিনিস, কিন্তু বারবার বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে আমি তোমাদের সামনে প্র্যাকটিস করাচ্ছি, যাতে পরীক্ষাটা তুমি ঘাবড়ে না যাও। তাহলে কি হবে, ওই ভাষায় যখন আসবে তোমার জানা জিনিসও তুমি পারবে না, কারণ তোমার ব্রেন কাজ করবে না যে অঙ্কটা করবো কিভাবে। হয়তো তোমাকে যে বলে দেবো যে ক্রস মাল্টিপ্লাই ইউজ করো, তুমি তখন পেরে যাবে, কিন্তু তার আগে তোমার ব্রেন কাজই করবে না। হ্যাঁ, একজন বলছে স্যার 21 কোথা থেকে? শুরুতে পরীক্ষায়, ঠিক আছে, পাস আর ফেল করা ছাত্রের পার্থক্য কি বলেছে নিজেরা ভাবো কি বলতে চাইছি আমি। শুরুতে পরীক্ষায় পাস করা ছাত্র এবং ফেল করা ছাত্রের সংখ্যা, এটা তো উত্তরে চেয়েছে। আর সেখানে ক্রস মাল্টিপ্লাই লিখে নাও, নোট করে লেখো, নোট করে সাইডে। যেখানে আমি ইনিশিয়াল রেশিও ফাইনাল রেশিও পাবো এবং মাঝখানে চেঞ্জেস কিছু পাবো, সেখানে আমি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ব্যবহার করছি, যে অধ্যায় হোক, যে টাইপের অঙ্ক হোক, ছোড়নে নেই। ঠিক আছে, আরে অলরেডি একটা পিডিএফ দিয়ে দিয়েছি, আর যেগুলো নতুন কোশ্চেন করেছি এগুলোর আরেকটা পিডিএফ 2 দিয়ে দেবো, মানে শিট দিয়ে দেবো। সেই শিটটা প্রিন্ট আউট বের করে নেবে। মাথা খারাপ করো না, এক কথা বলো, ওটা তো করবো আমি। ওটা কেন বলছো বারবার? বলে তো দিয়েছি প্রথম ক্লাসে। ওহ, এসো এটা করো। দেখো, একটি গ্রামে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত 5:4, মেল অ্যান্ড ফিমেল। মেল ফিমেল কত? 5:4। আচ্ছা, এসব লেখালেখি পড়াবে, অঙ্ক পড়ো। গ্রামে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত 5:4। শিক্ষিত পুরুষ এবং শিক্ষিত মহিলার সংখ্যার অনুপাত 2:3। শিক্ষিত শিক্ষিত ছেলে মেয়ের অনুপাত হচ্ছে 2:3। অশিক্ষিত পুরুষ এবং অশিক্ষিত মহিলার সংখ্যার অনুপাত 4:3। অশিক্ষিত অনুপাত 4:3, ছেলে মেয়ের অনুপাত। অশিক্ষিত গ্রামে 3600 জন পুরুষ শিক্ষিত হন। একটা কিছু ডাটা তোমাকে দিয়ে দেবে, সেটা দিয়ে অঙ্ক শুরু করবে। গ্রামের 3600 জন পুরুষ শিক্ষিত, গ্রামের 3600 জন পুরুষ শিক্ষিত, গ্রামের 3600 জন পুরুষ শিক্ষিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো গ্রামে পুরুষ আর মহিলার সংখ্যার অনুপাত কত? টোটাল কত? পুরুষ, মেল, ফিমেল। পুরুষ আর মহিলার সংখ্যার অনুপাত কত? গ্রামের টোটাল পুরুষ মহিলা কত? 5:4। ঠিক আছে, 5:4। এবার এরপরে চেঞ্জ কিভাবে দেখো। এবার দেখো, আমরা দেখো অঙ্কটাকে শিক্ষিত অশিক্ষিত অঙ্ক এইভাবে করবে, শিক্ষিত অশিক্ষিত অঙ্ক এইভাবে করবে। টোটাল, তোমার টোটাল কিছু একটা দিয়ে দেবে। এবার অঙ্কে হয় তোমাকে শিক্ষিত ডাটা দেবে, নাহলে অশিক্ষিত ডাটা দেবে। একটা কিছু সংখ্যা দিয়ে দেবে, হয় শিক্ষিত সম্বন্ধে বলবে, নাহলে অশিক্ষিত সম্বন্ধে বলবে। তুমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবে। তোমার ইনিশিয়াল রেশিও দিয়ে দেবে টোটালের, টোটাল গ্রামের ছেলে মেয়ে দিয়ে দেবে, টোটাল গ্রামের পুরুষ মহিলা দিয়ে দিচ্ছে। তুমি নিজে ভেবে দেখো, টোটাল গ্রামের পুরুষ মহিলাকে এক জায়গায় করেছো, তার থেকে যদি শিক্ষিত বাদ দাও, শিক্ষিতদেরকে যদি বাদ দিয়ে দাও, তাহলে অশিক্ষিত পড়ে থাকবে। আবার অনেক অঙ্কে এমন থাকতে পারে, টোটাল ছেলে মেয়ে থেকে অশিক্ষিত বাদ দিয়ে দাও, তাহলে শিক্ষিত পড়ে থাকবে। ঠিক আছে, অশিক্ষিত বাদ দাও, শিক্ষিত পড়ে থাকবে। তাহলে কি ইনিশিয়াল রেশিও চেঞ্জ কি? চেঞ্জটা হচ্ছে শিক্ষিত বাদ দেবো বা অশিক্ষিত বাদ দেবো, কোশ্চেনে যেটা বলবে। শিক্ষিত বা অশিক্ষিত বাদ দিলে অশিক্ষিত পড়ে থাকবে, ফাইনাল রেশিও অশিক্ষিত দেবে। ঠিক আছে, আর যদি আমি এখান থেকে অশিক্ষিত বাদ দিই, তাহলে শিক্ষিত পড়ে থাকবে। হ্যাঁ, তা অটোমেটিকলি তুমি বুঝতে পারবে। এখানে দেখো ফাইনাল রেশিও কিসে দিয়েছে, বলছে অশিক্ষিত মহিলা অশিক্ষিত পুরুষ অশিক্ষিত মহিলা, মানে অশিক্ষিতর অনুপাত দিয়েছে ফাইনাল। ইনিশিয়াল রেশিও 2:3। হ্যাঁ, অশিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত, ঠিক আছে। ইলিটারেট, দেখো ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত, আইএল লিখে দিচ্ছি নাও, আইএল। হ্যাঁ, তো অশিক্ষিতর অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে। অশিক্ষিত কত? অশিক্ষিত হচ্ছে 4:3। হ্যাঁ, অশিক্ষিত হচ্ছে 4:3, মানে হচ্ছে কি তোমার যেটা ফাইনাল রেশিও আসবে সেটা কত আসবে? 4:3। এটা হচ্ছে অশিক্ষিত, অশিক্ষিত। এটা তোমার ফাইনাল রেশিও, ইনিশিয়াল রেশিও, এটা হচ্ছে ফাইনাল রেশিও। চেঞ্জ কি হয়েছে? চেঞ্জটা আমরা খেলবো হচ্ছে যে, তাহলে আমি টোটাল থেকে আমি শিক্ষিতদেরকে বাদ দেবো, শিক্ষিত ছেলে আর শিক্ষিত মেয়ে বাদ দেবো, শিক্ষিত মহিলা শিক্ষিত পুরুষ বাদ দেবো, তাহলে অশিক্ষিত পড়ে থাকবে। শিক্ষিত মহিলা শিক্ষিত পুরুষ বাদ দেবো, হয় সিম্পল কোশ্চেন ভাই। একদম প্রথম থেকে এবার বলছি, যেটুকু বোঝানোর বুঝিয়েছি, অনেকের গোবলেট হয়ে গেছে মাথা, আমি বুঝেছি, আবার বোঝাচ্ছি। টোটাল রেশিও দিয়েছে 5:4, লিখে রাখো। লিখলে 5:4 লিখে দিলাম, টোটাল রেশিও লিখে দিয়েছি। এবার দেখো অঙ্কে কি দিয়েছে। অঙ্কে বলছে গ্রামে 3600 জন পুরুষ শিক্ষিত। কি সম্বন্ধে দিয়েছে? শিক্ষিত সম্বন্ধে অঙ্ক দিয়েছে। এখানে সম্বন্ধে শিক্ষিত সম্বন্ধে বলছে। তুমি তারপর দেখো শিক্ষিত রেশিও তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ, এখানে দেখো শিক্ষিত পুরুষ ও শিক্ষিত মহিলার সংখ্যার অনুপাত কত? 2:3। তো তোমাকে শিক্ষিত দিয়েছে, তুমি শিক্ষিত দিকে তাকাও। তাহলে দেখো 2:3 তোমার শিক্ষিত, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। শিক্ষিতর অনুপাত 2:3, শিক্ষিতর অনুপাত 2:3, শিক্ষিতর অনুপাত 2:3। এবার কোশ্চেনে বলছে 3600 জন পুরুষ শিক্ষিত, তাহলে এই 2 এর মান 3600। 3600 জন পুরুষ শিক্ষিত, 3600 জন পুরুষ শিক্ষিত, মানে 3600 জন যদি পুরুষ শিক্ষিত হয়, তাহলে মহিলা শিক্ষিত কত? মহিলা শিক্ষিত কত? এটা 1800 গুণ করে এসছে। ঠিক আছে, 1800 গুণ করে এসছে। এটা কত গুণ হয়েছে? 1800 গুণ করে এসছে। 2 এর সঙ্গে 1800 গুণ করলে 3600, 18 গুণে 36, তো এখানে 1800 গুণ করে এটা কত হয়ে যাবে? 5400। এটাকে ফার্স্ট আমাকে বুদ্ধি করে বের করতে হবে। তাহলে শিক্ষিত কতজন মেল? শিক্ষিত মেল হচ্ছে 3600 জন, শিক্ষিত ফিমেল হচ্ছে 5400 জন। এবার ভাই সিম্পল আমরা যেটা করবো না অঙ্কে, আমরা যেটা করবো 3600 আর 5400, 3600 আর 5400।
শিক্ষিত পুরুষ কত? 3600। শিক্ষিত মহিলা কত? 5400। আমরা বুদ্ধি করে বের করে নিয়েছি। আর তোমাকে শিক্ষিত ডাটা দিয়েছে, তুমি এখানে শিক্ষিত রেশিও থেকে বুঝে গেলে যে শিক্ষিত পুরুষ যদি এতজন হয় তাহলে শিক্ষিত মহিলা কত। ফার্স্ট কাজ এটা করো, শিক্ষিত পুরুষ যদি এত হয় শিক্ষিত মহিলা কত। তাহলে এবার আমরা অঙ্কটা যেটা করব, এটা হচ্ছে আমাদের টোটাল রেশিও। এভাবে অঙ্কটাকে দেখো সাজিয়ে, এটা হচ্ছে টোটাল রেশিও। অঙ্কের চেঞ্জ টোটাল থেকে শিক্ষিত, আমরা শিক্ষিত বের করেছিলাম। শিক্ষিত ছেলে আর মেয়েকে যদি বাদ দেই, শিক্ষিত ছেলে মেয়েকে যদি চেঞ্জ কি হচ্ছে, শিক্ষিতদেরকে বাদ দিচ্ছি, চেঞ্জটা কি? ইনিশিয়াল রেশিও চেঞ্জ ফাইনাল রেশিও, ইনিশিয়াল রেশিও চেঞ্জ ফাইনাল রেশিও। চেঞ্জটা কি? শিক্ষিতদেরকে বাদ দাও, বেঁচে থাকবে কে? অশিক্ষিত। বেঁচে থাকবে কে? অশিক্ষিত। অশিক্ষিত রেশিও কত? অশিক্ষিত রেশিও কত? অশিক্ষিত রেশিও 4:3। অশিক্ষিত রেশিও কত? 4:3। এই হয়ে গেল সাজানো। যেই সাজানো হয়ে গেল এবার অঙ্ক করে দাও। ঠিক আছে, ক্লিয়ার? বলো হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। টোটাল দিয়েছে, এবার অঙ্কে কিসের ডাটা দিয়েছে? শিক্ষিত সম্বন্ধে ডাটা দিয়েছে। তাহলে শিক্ষিত পুরুষ 3600 জন, শিক্ষিত রেশিও 2:3। তাহলে এখান থেকে শিক্ষিত পুরুষ মহিলা পেয়ে গেলাম। তাহলে আমরা এইভাবে ভাববো যে টোটাল পুরুষ মহিলা থেকে যদি শিক্ষিতদেরকে বাদ দেই তাহলে অশিক্ষিত পড়ে থাকবে। টোটাল থেকে চেঞ্জ কি? চেঞ্জটা নিচে হয় ফাইনাল রেশিও, ইনিশিয়াল রেশিও ফাইনাল রেশিও চেঞ্জ, ইনিশিয়াল রেশিও ফাইনাল রেশিও চেঞ্জ, ইনিশিয়াল রেশিওর উপর এই চেঞ্জেসের পরেই ফাইনাল রেশিও হয়েছে। শিক্ষিত অশিক্ষিতের অঙ্ক এইভাবে করবে। তোমাকে অঙ্কে দিয়ে দেবে একটা, যেটা দেবে সেটা এখানে হবে, আর একটা যেটা বেঁচে থাকবে সেটা এখানে হবে। ব্যাস ক্লিয়ার পুরো? ইয়েস স্যার লিখে জানাবে। তাহলে এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবে এবং অঙ্কে অ্যান্সার দেবে। ঠিক আছে, এটা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 3 5 15 16। এক ইউনিটের মান কত আসছে বাবা? নিজেরা করো, বলো, আমি করবো না আর, বলো। এটাকে গুণ করে বিয়োগ করবে, যে দুটোই একই সাইন, গুণ করে বিয়োগ করো, কত আসছে দেখো। 254 অপশন এ বলছো, অপশন এ বলছো তোমরা। ওকে ঠিক আছে, 43,200 বলছো অনেকে। নিজেরা করে ফেলো, বাকিরা প্রত্যেকের অ্যান্সার চাই। কয়েকজন অ্যান্সার দিয়েছো, বাকিরা করে ফেলো। প্রত্যেকে অপশন এ বলছো কি দেখবো, এবার নিজেরা করবে। ক্যালকুলেশন করে একটু আগে দেখিয়েছি, দেখিয়ে মুছেছি। 5400টা এখানে দেখিয়ে দিয়েছিলাম, আরেকবার রিপিট করে দেখে নেবে। ঠিক আছে, একজন বলছে স্যার 5400 কি করে? কোশ্চেন হয় না, এই কোশ্চেনগুলো আগে করালে ভালো হতো, আমি একটু শেষের দিকে ফেলে দিয়েছি এটা ভুল করে। এই কোশ্চেনটা এর থেকে সহজ কোশ্চেন ভাই হয় না, 2-3টে কোশ্চেন করিয়ে দিচ্ছি। সমস্ত পরীক্ষা এই টাইপের কোশ্চেন দেয়, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা হোক, কেন্দ্রের যে কোনো পরীক্ষা হোক। তিনটে সংখ্যা 1:2:3 অনুপাতে আছে, প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ পড়ার পর তিনটে সংখ্যা 1:2:3 অনুপাতে আছে। প্রতিটি সংখ্যার সাথে 5 যদি যোগ করি, অনুপাতটি পরিবর্তন হয়ে 2:3:4 হয়ে যায়। অনুপাতটি পরিবর্তন হয়ে 2:3:4 হয়ে যায়। বলছে, কোশ্চেনে বলছে প্রতিটি সংখ্যার সঙ্গে 5 যোগ করা হচ্ছে, কিন্তু আমরা দেখছি প্রতিটি সংখ্যার সঙ্গে এখানে 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে। আমি দেখছি 1 এর একে 2, 2 এর একে 3, 3 এর একে 4, প্রত্যেকটা আমরা দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 1 করে বেড়েছে। আমরা দেখছি প্রত্যেক, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে এই রেশিও আর এই রেশিওর মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে 1 করে বেড়েছে, প্রত্যেকের ক্ষেত্রে 1 করে বেড়েছে। কোশ্চেনে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা দেখছি আমরা প্রত্যেকের ক্ষেত্রে 1 করে বেড়েছে, ওরা বলছে কোশ্চেনে 5 করে বেড়েছে। তাহলে 1 এর মান 5, গল্প শেষ। 1 এর মান কত? 5। 1 ইউনিটের মান কত? 5। আমরা দেখছি আমাদের 1 করে বেড়েছে, ওরা বলছে 5 যোগ করা হয়েছে। আরে ভাই আমরা দেখছি 1 করে যোগ করা হয়েছে, তুই বলছিস 5, ঠিক আছে চল আমার 1 তোর 5। উত্তর চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, উত্তর চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কি? 1। কত? সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটা কি? 1। তাহলে 1 এর মান অলরেডি 5 হয়ে আছে, অপশনের অ্যান্সার, গল্প শেষ। যদি বলতো প্রত্যেকটি সংখ্যার যোগফল কত, তাহলে 3 আর 2 এ 5 আর 6 এর মান, তখন 30 হয়ে যেত অ্যান্সার। ঠিক আছে, যেমন চাইবে। সবথেকে বৃহত্তম সংখ্যা যদি বলতো তাহলে 15 অ্যান্সার হতো, দেখো অপশন বিতে দিয়েও রেখেছে। বৃহত্তম সংখ্যা কি? সবথেকে বড়কে 3, তখন 3 5 1 এর মান 5, 3 এর মান 15 হয়ে গেল। ঠিক আছে, গল্প শেষ। নেক্সট একই টাইপের কোশ্চেন দেখো, এটা এমটিএস এ দিয়েছে, করে ফেলো দ্রুত একদম ফটাফট। তিনটে শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যার অনুপাত 3:4:5। শিক্ষার্থীদের সংখ্যার অনুপাত 3:4:5, এর থেকে সোজা কোশ্চেন হয় না দুনিয়াতে। বলছে প্রতিটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থী যদি বাড়ানো হয় তাহলে এই অনুপাতটি 4 5 6 হয়ে যায়। ওরা কি বলছে? প্রত্যেকটা শ্রেণীতে 20 জন করে বাড়ানো হচ্ছে, প্রত্যেকটা শ্রেণীতে 20 জন করে বাড়ানো হচ্ছে। আমরা দেখছি আমাদের হিসাবে প্রত্যেকটাতে কিন্তু 1 করে বেড়েছে। আমরা 3 এর আগে 4, 4 এর আগে 5, প্রত্যেকটা 1 করে বেড়েছে, তাহলে আমাদের হিসাবে 1 ইউনিট মানে হচ্ছে 20। ওরা বলছে প্রত্যেকটা শ্রেণীতে 20 জন করে ছাত্র বেড়েছে, আমরা দেখছি প্রত্যেকটা শ্রেণীতে 1 করে বেড়েছে, তাহলে আমাদের 1 তোমার 20, 1 এর মান 20। উত্তর কি যেছে? একত্রে এই ক্লাসগুলিতে ছাত্রদের আসল সংখ্যা কত? তাহলে মোট কত? মোট কত? মোট কত? 5 4 9 3 12, 12 গুণ 20 মানে কি? 240 হয়ে যাবে সঠিক উত্তর। দেখা মাত্র এই সমস্ত কোশ্চেন কিন্তু অ্যান্সার হওয়া চাই, দেখে উড়িয়ে দেবে, কোনো কথা হবে না। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার পুরো উড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই স্যার। নেক্সট এমটিএস 2020। ঠিক আছে, এমটিএস 2020, এটা মনে হচ্ছে এমটিএস এর না, কোনটা নেই না কোশ্চেন? ও দিয়েছে তো, ঠিক আছে। এটা মনে হচ্ছে সিজিএল আসা কোশ্চেন হবে, এমটিএস করতে আসো এটা। ঠিক আছে, এটা এমটিএস হবে না, এটা সিজিএল এর কোশ্চেন হবে। ট্যাগগুলো আছে, এটা সিজিএল হবে। হ্যাঁ ভাই চলো। একটি স্কুলের 10ম শ্রেণীর 3টে বিভাগের ছাত্র সংখ্যা 3:5:8। এই কোশ্চেন হালকা একটু প্যাঁচ দিয়েছে, এটা সিজিএল এর কোশ্চেন। 3:5:8, 3:5:8 রয়েছে। ওই 3টে বিভাগে যথাক্রমে 15, 30 এবং 15 জন। এখানে কিন্তু আগের কোশ্চেন দুটোতে একই সংখ্যক ছেলে মেয়ে বাড়াচ্ছিল, প্রত্যেকটা শ্রেণীতে 20 জন বাড়াচ্ছে বা প্রত্যেকের সঙ্গে 1 যোগ হচ্ছে, 5 যোগ হচ্ছে, কিন্তু এই কোশ্চেনে একটু আলাদা গুগলি দিয়েছে। প্রথম 3টে বিভাগে যথাক্রমে 15, প্রথম শ্রেণীতে 15 জন বাড়িয়েছে, দ্বিতীয়তে 30 জন বাড়িয়েছে, তৃতীয়তে আবার 15 জন বাড়িয়েছে। নতুন অনুপাত তৈরি হয়েছে 4 7 9, 4 7 9। এটাও সহজ অঙ্ক, তোমাকে অন্যভাবে দিয়েছে গোলানোর জন্য, আদেও একই অঙ্ক, একই টাইপ। ওরা বলছে যে প্রথম দুটো শ্রেণীতে আমরা দেখছি প্রথমটা আমার বেড়েছে 1 ইউনিট,
দ্বিতীয়টা বেড়েছে 2 ইউনিট, আর তৃতীয়টা বেড়েছে আবার 1 ইউনিট। ওটা কোশ্চেনে বলছে প্রথম দুটো শ্রেণী দেখো, প্রথমে 15 বেড়েছে, তারপর 30 বেড়েছে, তারপর 15 বেড়েছে। তাহলে আলটিমেটলি সেই 1 ইউনিটের মান তো 15ই হচ্ছে, ঠিক কি না? এখানে 15 বেড়েছে, এখানে 15 বেড়েছে, এখানে 30 বেড়েছে। হুম তো দেখো এখানে 1 এর মান 15, এখানে 15, দেখো এখানে 2 হয়ে গেছে, মানে 15 দুগুণে 30। এখানে যদি 30 বেড়েছে দেখো অটোমেটিক্যালি এখানে 2 বেড়েছে ওই জন্য। এখানে যদি 15 বাড়ে, এখানে দেখো 2 বেড়েছে, মানে এখানে 15। এখানে বলছে ওরা আমাদের, দেখো আমাদের হিসাবে এটা 1, এটা 2 বেড়েছে, এটা 1 বেড়েছে। কোশ্চেনে বলছে এই দুটো 15 আর এটা 30। তা 2 এর মান 30, 1 এর মান 15। হুম 2 এর মান 30, 1 এর মান 15, এখানে 1 এর মান 15, এখানে, তাহলে 1 এর মান আলটিমেটলি 15। সব জায়গা থেকে দেখলেই 1 এর মান 15। এখান থেকে দেখো, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, 2 এর মান 30, 1 এর মান 15, এখানে 1 এর মান এমনি 15 বোঝা যাচ্ছে, এখানে 1 এর মান 15। তা আলটিমেটলি 1 এর মান তো 15, এটা দেখে মেন বোঝার। উত্তরে যে নতুন ভর্তি হওয়ার আগে মোট ছাত্র সংখ্যা কত ছিল? নতুন ভর্তি হওয়ার আগে মোট ছাত্র সংখ্যা, ভর্তি হওয়ার আগে নতুন ছেলেপিলে ভর্তি হওয়ার আগে মোট ছেলেপিলে কত ছিল? মোট কত ছিল? 8 আর 5 13 আর 3 16। ঠিক আছে, ওকে ওকে বলে হ্যাঁ স্যার। তাহলে 15 গুণ 16 240 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। क्लियर? बोलो हाँ सर, पूरा क्लियर। ओके, आज के लिए इतना ही काफ़ी है भाई साहब।